আসসালামু আলাইকুম। প্রাথমিক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংলিশ গ্রামারের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছে আমি ডাক্তার শামসুল আরিফিন। তো আজকের প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক ব্যাপার জানবো। এর পাশাপাশি আমরা দুটো টপিক পড়বো, জিরান্ট এবং পার্টিসিপল। তোমরা যদি এই সদ্য সমাপ্ত এই যে 47 বিসিএস এর প্রশ্ন যদি দেখো, দেখবে জিরান্ট পার্টিসিপল থেকে অনেকগুলো প্রশ্ন আসছে এবং এটা পিএসসির খুবই প্রিয় একটা টপিক। জেনারেল পার্টিসিপল থেকে প্রাইমারি সহ তোমার অন্য চাকরি পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে। এটা ধরতে পারো পিএসসির একটা খুবই প্রিয় একটা টপিক। তোমরা এখানে অনেকেই প্রধান শিক্ষকের জন্য পরীক্ষা দিবা। প্রধান শিক্ষকের জন্য যারা পরীক্ষা দিবা সবসময় পিএসসির যে প্রিভিয়াস কোশ্চেন এটাকে বাইবেলের মতো ফলো করবা, কারণ পিএসসি তোমার প্রশ্নগুলো করবে। আর এখন তোমাদের জন্য আমরা একটা নতুন করে একটা সিস্টেম চালু করেছি, সেটা হচ্ছে প্রশ্নটা আমরা সলভ করাই দিব। যে লাইভ ক্লাসে তো সব সলভ করানো পসিবল না, তো তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে যে ক্লাসগুলো রাত 10টায় হবে, পিএসসির প্রিভিয়াস যে প্রশ্নগুলো এগুলো যদি সলভ করে দেওয়া হয়, আমরা বিশ্বাস করি ও ক্লাসগুলো তুমি যদি কোনো মতে অ্যাটেন্ড করো তাহলে তোমার মোটামুটি প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। তো চলো আজকে ক্লাসের আগে আমাদের কিছু আদব কায়দা ফলো করতে হবে। প্রথমত এরকম বিভিন্ন বিজ্ঞাপন তোমরা দেখবে 24 ঘন্টায় ফলাফল ওরকম। তো পিটিও তো এরকম হারবাল কোনো কোম্পানি না। হ্যাঁ, ইংলিশে আমরা যারা দুর্বল, মনে রাখতে হবে আমরা সবাই সব সাবজেক্টে সমানভাবে ভালো না। আল্লাহবাক আমাদেরকে সবাইকে সব বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ দেয় নাই। তাই আমরা কেউ বিজ্ঞানে ভালো, কেউ ম্যাথে ভালো, কেউ বাংলায় ভালো। তো এক একজন এক এক সাবজেক্টে হয়তো ভালো, আবার এক একজন এক এক সাবজেক্টে আমরা খুবই উইক। তো ইংলিশে আমরা যারা উইক, একটা ক্লাস করে যদি মনে করি আমি সবকিছু শিখে ফেলতে হবে এক ক্লাসে, ভাই আমি তো বেশিরভাগ জিনিস বুঝি নাই, এইটা আসলে খুবই বাড়াবাড়ি রকমের চাওয়া হবে। তাহলে ইংলিশটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, এরপরও আমরা যেহেতু বুঝতেছি না, ধরে নিতে হবে এটা একটা ক্রনিক ডিজিজ, দীর্ঘ বছরের রোগ। তাহলে একটা ক্লাসে এই অসুখটা ভালো হবে না। ওই যে ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ যেরকম ধীরে ধীরে করতে হয়, ইংলিশে দখল আসছে তোমার ওই আমাদের কয়েকটা ক্লাস করতে হবে। যখন তুমি 3 থেকে 4টা ক্লাস করে ফেলবা তখন তোমার মাথার মধ্যে জিনিসগুলো ঢুকবে। এই জন্য আজকের ক্লাসে আমরা তেমন কোনো প্রশ্ন নেব না, শুধু আমি কিছু আস করলে তোমরা উত্তর দিবা। কথা হচ্ছে ভাই আপনি তো আমাদের বাক স্বাধীনতা হরণ করছেন, আপনি তো সৌর শাসকের মতো চ্যাট অপশন অফ করে রাখছেন, তাহলে আমরা আনসার দিব কিভাবে? ওই যে ইশারা ইঙ্গিতে আনসার দিবা, আমি বলবো অমুক উত্তর হলে লাভ রিয়েক্ট দিবা, ওইটা হইলে তুমি হচ্ছে যে লাইক দিবা। এইভাবে আমাদের মধ্যে ইশারা ইঙ্গিতে কথা হবে, হ্যাঁ, রিয়েকশনের মাধ্যমে কথা হবে, কিন্তু আজকে আমরা কমেন্ট করব না। সুতরাং আমরা কমেন্ট অপশনটা অফই থাকবে। তো গতকালকে ক্লাসে আমি একজনকে একটু বকা দিয়েছিলাম, আমি খুব সরি তোমার কাছে, যে যাকে বলছিলাম ও বলছিল ভাই আমি তো আমি তো এতগুলো ওয়ার্ড এইটা তো কেমনে মুখস্থ করবো। তা আমি ওকে একটু বকা দিয়েছিলাম, পর আমার খুব মন খারাপ লাগলো। ও ক্লাসে আসে কিনা আমি জানি না, আমি খুব সরি। পর আমি ওর বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে এই কোশ্চেনটা যে সে করলো, যে ভোকেব তো লাগবে পরীক্ষায়, 3 থেকে 4টা কোশ্চেন, 5টা কোশ্চেন আসে ভোকেব থেকে প্রাইমারিতে, অন্য চাকরি পরীক্ষাও লাগে। তো তাহলে তো এটা প্রবলেমটা সলভ করতে হবে আমাদেরকে। আমি খুব সরি ওর কাছে। ওইটার জন্য আমরা নতুন কিছু কথা শুনো। যারা আমার মাইন্ড ট্রেনিং অংশগ্রহণ করছিল ওখানে আমি বলছিলাম, আমরা যখন নতুন সাইকেল চালানো শিখি শুরু করি, তো সিটে বসছি, ওস্তাদ বলতেছে সামনে তাকাও, আমরা কি করি সামনে না তাকাই, আমরা চাকার দিকে তাকাই থাকি এবং আমাদের মূল মনোযোগ থাকে যে সাইকেল থেকে পড়া যাবে না। সামনে একটা গর্ত দেখলে টার্গেট থেকে গর্তে পড়া যাবে না, বাস্তবে কি হচ্ছে আমরা গর্তে ফেলা দিচ্ছি। তার মানে সাইকেল চালানোর সময় যখন আমাদের ফোকাস চলে যাচ্ছে গর্তের দিকে, আমরা ওখানে পড়ে যাব, গর্তে পড়ে যাব আমরা। হোয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস। তাহলে ভোকে পড়ার সময় তোমার মনোযোগ যদি চলে যায় যে এতগুলো কিভাবে মনে রাখবো, তখন এটা তো মাথায় আসলে ঢুকবে না। তুমি প্রসেসটা এনজয় করার ট্রাই করবা। তুমি চিন্তা করবে আরো অনেকেই ফলো করছে, আমিও ফলো করি, সুতরাং ভুলে যাওয়া নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আগে ঠিক করতে হবে ফোকাস। ফোকাস যদি ঠিক করতে পারো তাহলে তুমি এরকম অনেক ভোকেব তুমি শিখতে পারবা। সেকেন্ড যে জিনিসটা তোমাদেরকে বলবো, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। ভুল কোয়েশ্চেন জিজ্ঞেস করলে ভুল উত্তরই পাবা। যেমন ওই যে কালকে যে প্রশ্নটা করছিল, ভাই এত কোশ্চেন কেমনে মনে রাখবো, এগুলো এত কিছু ভোকেব আমি কেমনে মনে রাখবো? তাহলে এটা মনে না রেখে, এটা একটা প্রবলেমেটিক কোশ্চেন। যখন নিজেকে প্রশ্ন করা হবে তুই এত ভোকেব কেন মনে রাখবি, তখন নিজের মন বলবে যে না আমি তো আসলে এত মনে রাখতে পারবো না, আমার মেমোরি খুবই শর্ট, পারবো না। তাহলে তুমি নিজেকে বলবা যে আমার পরীক্ষার জন্য তো 4 থেকে 5টা 6টা ভোকেব আসতে পারে, আমাকে চাকরিটা পাইতে হবে। তাহলে এই চাকরিটা পাওয়ার জন্য এতগুলো ভোকেব, 300 400 ভোকেব আমি কিভাবে পড়বো, আমাকে প্রসেসটা বাড়ি করতে হবে। নিজেকে এইভাবে পজিটিভলি প্রশ্নটা করবো। তোমার চাকরিটা দরকার, তোমার এখন তুমি না পেলে আরেকজন ম্যানেজ করে ফেলবে, আরেকজন পরে চাকরিটা পেয়ে যাবে। তাহলে তখন তোমার মধ্যে মোটিভেশনটা ঠিক থাকবে। বাট তুমি যদি হতাশ হয়ে যাবে এতগুলো কেমনে পড়বো, তোমাদের মন খারাপ লাগবে। আর এখন থেকে প্রতি ক্লাসের শেষে আমরা একটা করে চ্যাপ্টার, আমরা 8 10 12টা ওয়ার্ড আমরা পড়বো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম লেকচার। মানুষের হিউম্যান বডি যেরকম অ্যানাটমি আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইংলিশ সেন্টেন্সেরও এরকম অ্যানাটমি আছে।
আমরা যদি অ্যানাটমিটা প্রপারলি বুঝতে পারি তাহলে আমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবো। কালকে অনেকে সঠিক বলছিল যে বিসিএস সহ চাকরি পরীক্ষায়, প্রাইমারি সহ অন্য চাকরি পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে অনেক প্রশ্ন আসে। তো আমাদেরকে তাহলে ইংলিশ সেন্টেন্সটা এটাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। একটা সেন্টেন্সকে ভাগ করলে, তারাও একটা বিল্ডিংকে যদি ভাগ করি, বিল্ডিংকে ভাগ করলে তুমি ইট, রড, সিমেন্ট এরকম পাবা। হ্যাঁ, এগুলো ফর্ম ইউনিট। তা ইট দিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে। আবার তুমি যদি একটা বিল্ডিংটা যে ভাগ করো, ওখানে কিছু রুম আছে, কনফারেন্স রুম আছে, হ্যাঁ, হল রুম আছে, হ্যাঁ, বিভিন্নভাবে তারা ফাংশন করে। তাহলে একটা সেন্টেন্সকে ভাঙলে আমরা কিছু ফর্ম ইউনিট পাই, কিছু ফাংশন ইউনিট আমরা পাবো। ফর্ম ইউনিট কি জিনিস? এটাকে ভাঙলে কাউকে আমরা নাউন বলবো, কাউকে আমরা প্রোনাউন বলি, কাউকে ভার্ব বলি, কাউকে অ্যাডজেক্টিভ বলি, কাউকে অ্যাডভার্ব বলি, কাউকে প্রিপোজিশন বলি, কাউকে ইন্টারজেকশন বলি। তাহলে এগুলো হচ্ছে ফর্ম ইউনিট। এটার মতো এগুলো দিয়েই বাক্যটা তৈরি হয়। এখন বাক্যে কেউ সাবজেক্ট হিসেবে ফাংশন করে, কেউ অবজেক্ট হিসেবে ফাংশন করে, কেউ কমপ্লিমেন্ট হিসেবে ফাংশন করে, কেউ মডিফায়ার হিসেবে ফাংশন করে। এই জিনিসগুলো আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের জন্য পুরো ইংলিশ গ্রামারটা অনেক মজার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড় মেসি, তাহলে মেসি ফুটবল খেলে। এখন এটা একটা বাংলা বাক্য, এখানের মধ্যে তুমি যদি ভার্বটা বের করো, ক্রিয়াপদটা বের করো, ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে খেলে। এখন এই খেলে ক্রিয়াপদকে প্রশ্ন করো, প্রশ্ন করো কে খেলে? উত্তর হবে মেসি। তাইলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, হু দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সে হচ্ছে সাবজেক্ট। এখন তুমি প্রশ্ন করো কি খেলে? উত্তর হবে ফুটবল। আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে আনসারটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে পুরো বাক্যটা মেসি ফুটবল খেলে, মেসি সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, আর খেলে হচ্ছে এখানে আমাদের ভার্ব। এটা বাংলা বাক্যের স্ট্রাকচার, প্রথম সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপর ভার্ব। ইংলিশে যদি লিখি আমরা লিখবো মেসি প্লেজ ফুটবল, যেখানে মেসি সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে ইংলিশ সেন্টেন্সের ভার্বটা মাঝখানে চলে আসছে। এই হচ্ছে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার, একেবারে বেসিক জিনিসপত্র। এখন আমরা যেহেতু আজকে ক্লাসের নাম দিয়েছি বেসিক, সামনে আমরা তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া এখানে এটা কেন প্যাসিভ ভয়েস হবে, হ্যাঁ, যে এটা কেন হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ভয়েস না, হ্যাঁ, তোমরা নিজেরাই হচ্ছে এরকম প্রশ্ন করবা। তো সেই প্রশ্নগুলোর আমরা কিছু উত্তর আজকে ক্লাসে দিয়ে দিব। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক, হ্যাঁ, তবে কিছু সেন্টেন্স থাকে যেগুলো কমান্ড জাতীয় বাক্য, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স বলি, সেখানের মধ্যে সাবজেক্টটা লুকায়িত থাকে। তোমার সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হইতে পারে, যেমন ডু দ্য ওয়ার্ক, এখানে কোনো সাবজেক্ট নাই, আসলে একটা আছে লুকায়িত। পুরো বাক্যটা হলো ইউ ডু দ্য ওয়ার্ক, ইউটা লুকায়িত আছে এখানে। তো এই যে বললাম সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের বাক্য আমরা পাবো। ভয়েস আমরা আলাদা একটা ক্লাসে পড়াবো, আজকে যে একটা হিন্টস দিচ্ছি, সেখানে আমরা ভিন্ন ধরনের সাবজেক্ট পাবো। অ্যাক্টিভ বাক্যে থাকবে পাওয়ারফুল সাবজেক্ট, আর প্যাসিভ বাক্যে থাকবে পাওয়ারলেস সাবজেক্ট। তুমি বললে ভাই আমি এটা বুঝি নাই, অ্যাক্টিভ আবার প্যাসিভ তো এটা ছোটবেলায় মাস্টারে বলছিল, পাওয়ারফুল পাওয়ারলেস এই জাতীয় কথা তো আমি কোনোদিনও শুনি নাই। হ্যাঁ, আসো আমরা একটু শুনি। যখন আমরা বলতেছি আমাদের খুবই প্রিয় সেন্টেন্স ইটস রাইস, এই ইটস রাইস দিয়ে আমাদের ইংলিশ সেন্টেন্সে হাতে ঘুরে হয়েছিল একটা হি গোজ টু স্কুল, তাই না? আমাদের খুবই প্রিয় বাক্য ছিল, আমরা ভাত খাইতাম এবং স্কুলে যাইতাম। তো আমিও সে অতীত কথা মনে রেখে আমি হি ইটস রাইস এই এক্সাম্পলটা আমি এখনো রেখে দিছি, এটা চেঞ্জ করি নাই। স্কুলে যাওয়া এবং ভাত খাওয়া দুটো আমাদের কাজ ছিল। ওকে, তো এখানে এই যে ইট মানে খাওয়ার যে কাজটা, খাওয়ার যে কাজটা এটা যে করে তাকে বলবো ভার্বের এজেন্ট। আরেকবার বলি, এই যে ভার্ব, এই ভার্বটা সংগঠিত যে করবে, ভার্বের কাজটা যে করবে তাকে বলবো ভার্বের এজেন্ট। তাইলে এখানে হি হচ্ছে ভার্বের এজেন্ট যে সাবজেক্টের পজিশনে আছে। ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন ওটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলবো, ওটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাওয়ারফুল সাবজেক্ট থাকে, ভার্বের এজেন্টটা সাবজেক্টের পজিশনে থাকে। এখন আসো আমরা যখন বলবো রাইস ইজ ইটেন বাই হিম, এই যে ইট বা খাওয়ার যে কাজটা যে করে সে হচ্ছে ভার্বের এজেন্ট। এখন দেখি তো এজেন্ট সাবজেক্টের জায়গায় আছে কিনা, দেখি তো। সাবজেক্ট পজিশনে যে আছে সে ভার্বের এজেন্ট না, সাবজেক্টের জায়গায় যে আছে সে ভার্বের এজেন্ট না। রাইস তো নিজেকে নিজে খাওয়ার সক্ষমতা রাখে না, সুতরাং এটা প্যাসিভ। এই প্যাসিভের মেইন জিনিস এইটাই, সাবজেক্ট আগে বসে পরে বসে এগুলা না। তুমি মনে রাখবা যে ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস,
না থাকলে প্যাসিভ ভয়েস। এখন তুমি বলবা যে ভার্বের এজেন্ট যদি অবজেক্টের জায়গায় থাকে, ভাই অবজেক্টের জায়গায় থাকবে যে তো কোনো কথা নাই, সে তো নাও থাকতে পারে, এই ভাই হিম তো নাও থাকতে পারে, নাও থাকতে পারে, এটা না থাকলে আমরা প্যাসিভ বলবো না। সুতরাং ওই ভার্বের এজেন্টটা সে যদি অবজেক্টের জায়গায় যায় এটা আমাদের জানা দরকার নাই, আমরা দেখব ভার্বের এজেন্ট সাবজেক্টের জায়গায় থাকলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ, শেষ, দুই লাইনে আমাদের ভয়েস শেষ। যখন আমরা ভয়েস পড়বো তখন আমরা এই জিনিসগুলো অনেক বিস্তারিত পড়বো। আজকের ক্লাসটা বেসিক, তাহলে আমরা এই যে হিন্টসগুলো আমরা এখন একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে ভার্বকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি আমরা পাবো অবজেক্ট। তো কি দ্বারা প্রশ্ন করলে আমরা একটা বস্তুবাচক অবজেক্ট পাবো, আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, সাবজেক্ট মানে হচ্ছে কোনো পার্সন অর থিং যে অ্যাকশনটা ডু করে, কাজটা যে করে, মানে সে ভার্বের এজেন্ট। যেমন দা কাউ ইটস গ্রাস, তাহলে ঘাস খাওয়ার কাজটা যে করে সেগুলো সাবজেক্ট। অপরদিকে যার উপরে ক্রিয়াটা সম্পাদিত হয়, তার মানে ভার্বের অ্যাকশনটা যে রিসিভ করে সেগুলো অবজেক্ট। টিনা প্লেজ দ্য পিয়ানো, আমরা যদি বলি কি প্লে করে, পিয়ানো প্লে করে, তাহলে পিয়ানো হচ্ছে এখানে অবজেক্ট। অপরদিকে আমরা বলতে পারি যে প্লে করার কাজটা পিয়ানোর উপরে সংগঠিত হয়, সেই জন্য পিয়ানো হচ্ছে অবজেক্ট। তুমি বলতে পারো যে ভাই এই জিনিসগুলো তো ছোটবেলায় পড়ছিলাম, এগুলো এত গুরুত্বপূর্ণ কেন? তুমি সামনে বুঝতে পারবা এগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি বের করতে পারো তুমি জিরো অ্যান্ড পার্টিসিপল, ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন যদিও প্রাইমারিতে আসে না, সেজন্য আমরা পড়াবো না, সেখানে জন্য আরো গুরুত্বপূর্ণ। তো আমাদের পরিমণি সে রিপাকে একটা গোল্ডেন অ্যাঙ্কলেট দিছে, সনে পায়েল দিছে, ছবিটা মনে একটু ভালো হয় না, সেটা ঢেকে দিই, এটা একটু অশ্লীল ছবি হয়ে গেছে। সো পরিমণি গিফটস আ গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, পরিমণি রিপাকে গোল্ডেন অ্যাঙ্কলেট দিছে, উপহার দিছে আর কি। হ্যাঁ, তোমাদের বাক্সদান ধারণ করছে মানে তোমাকে হাসি নিষেধ না, তুমি রিয়েক্টের মাধ্যমে হাসতে পারো, সমস্যা নাই। আবার তুমি যদি ভয় পাও যে ভাই ক্লাস হাসা মানে নিষেধ না, হাসা নিষেধ না, তুমি হাসতে পারো, রিয়েক্টের মাধ্যমে হাসতে পারো, কোনো অসুবিধা নাই, বাট চ্যাটটা অফ থাকবে আর কি। হ্যাঁ, ওকে। তো পরিমাণ অনেক পয়সাল আসে, অনেক অনেক সে অনেক বড় হৃদয়ের অধিকারী আর কি, সে সবাইকে ভালো উপহার টুপার দেয়। পয়সা কামাতে তো ওর আসলে কোনো কষ্ট নাই, তো সেই জন্য। হ্যাঁ, আমাদের মতো কষ্ট করে পয়সা কামাতে হলে তখন বুঝতো আর কি। তো এই যে পরিমণি গিফট করলো, আমরা যদি প্রশ্ন করি সে গিফট করলো, হ্যাঁ, পরিমণি গিফট দ্য গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, কি গিফট করলো? উত্তর গোল্ডেন অ্যাঙ্কলেট, তাহলে এটা একটা অবজেক্ট। কাকে করলো? রিপাকে, তাহলে দুটো অবজেক্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে কাকে দিল? রিপাকে। কি দিল? স্বর্ণের পায়েল। দুটো অবজেক্ট আমরা পেয়ে গেলাম। দেখো তো বাক্যটা এভাবে লিখছি না, আমরা লিখছি পরিমণি গিফটস রিপা গোল্ডেন অ্যাঙ্কলেট, অথবা আমরা বলতে পারি পরিমণি গিফটস আর গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, দুটো বলা যাবে। তাহলে দেখো আমাদের রিপা, তার মানে যে ব্যক্তিবাচক অবজেক্ট তারা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ইউজুয়ালি ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে, ডিরেক্ট অবজেক্টটা পরে বসে, বস্তুটা ডিরেক্ট অবজেক্ট সে পরে বসে। তুমি চাইলে ব্যক্তিবাচকটা তার মানে ইনডিরেক্ট অবজেক্টকে পরে লিখতে পারবা একটা প্রিপোজিশন যোগ করে, তাহলে দুইভাবেই লেখা যাবে। তার মানে বুঝলাম আমরা ব্যক্তি সে ইনডিরেক্ট অবজেক্ট, বস্তু হলো ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, দুইভাবে লেখা যাবে। এখানে আমরা দেখো তাহলে অবজেক্ট কি কি হইতে পারে। জ্যাক কট আ ফিশ, যদি প্রশ্ন করি জ্যাক কি ধরলো? আ ফিশ ধরলো। আ ফিশ হচ্ছে এখানে অবজেক্ট, এটা হলো ডিরেক্ট অবজেক্ট। গিভ হার দ্য ফিশ, তাকে দাও মাছ দাও। কাকে? তাকে। তাহার হচ্ছে এখানে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, যেহেতু ব্যক্তিবাচক। আবার প্রিপোজিশনের পরে একটা নাউন বসে, রাইট? প্রিপোজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনের আগে বসে, আবার বলি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সংযোগ করে দেয়া, গ্লু দেয়া, স্ক্রু লাগাই দেয়া, এটাই প্রিপোজিশনের কাজ। কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসবে তাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। কুক উইদাউট সল্ট, লবণ ছাড়া রান্না করো, তাহলে এই উইদাউট হচ্ছে প্রিপোজিশন, এই সল্ট হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। আসো আমরা এখন জেরান্ড পার্টিসিপল বোঝার আগে একটু ছোট্ট করে আমরা একটু ফানিট ভার্সেস নন ফানিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি যখন ইন্টারমিডিয়েটে প্রথম তোমার চিটং কলেজে আমাদের প্রথম যখন ক্লাস হলো তখন স্যার প্রশ্ন করলো যে তোমরা এখানে সব গোল্ডেন জিপিএ 5, তো বলো বাবা তোমরা ফানিট ভার্ব নন ফানিট ভার্ব কাকে বলে? তা আমরা বললাম স্যার যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় সেটা ফানিট ভার্ব, যেটা প্রকাশিত হয় না নন ফানিট, চাপ দিল একটা বকা। হ্যাঁ, তো এই জন্য আমি আমার প্রথম ক্লাস সেই অভিজ্ঞতা থেকে সেই যে বকাটা খাইছিলাম ফানিট নন ফানিট নিয়ে, তো এটা আমি এখন মনে রাখছি। আমার প্রত্যেকটা ক্লাসে আমি প্রথমে আগে ফানিট নন ফানিট শেখাই, এটা শেখাইতে পারলে তখন ফ্রেজ ক্লজটা বের করা সহজ হয়ে যায়। যদিও তোমাদের ফ্রেজ ক্লাস আমরা পড়াবো না, কারণ ফ্রেজ ক্লজ আইডেন্টিফিকেশন প্রাইমারিতে আসবে না, এই জন্য আমরা পড়াবো না সেটা, কিন্তু আমাদের জেরান্ড পার্টিসিপল বোঝার জন্য একটু হলেও লাগবে।
খুব বেশি না, অল্প একটু লাগবে তোমাদের। সারা ইজ ক্রাইং উইথ জয়, সারা আনন্দে সে কান্না করে দিছে। হ্যাঁ, ওর আম্মু বলছে তোর বিয়ে, এটা শুনে সেও খুব আনন্দে কান্না করে দিছে। এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ক্রাইং। এই দুটো ভার্বের মধ্যে ফানিট কোনটা? ইজ যদি ফানিট হয় তোমরা লাভ রিয়েক্ট দাও, লাভ রিয়েক্ট দাও। আর ক্রাইং যদি ফানিট হয় তাহলে তোমরা লাইক দাও, তোমরা এটাকে লাইক দাও। হ্যাঁ, কোনটা? এই যে ইশারাঙ্কিত কথা হবে আমাদের এখন, কোনো কমেন্টে চ্যাট হবে না। হ্যাঁ, আচ্ছা লাইক অনেকে বলতেছে, অনেকে লাইক দিচ্ছে, লাইক দিচ্ছে অনেকে, ক্রাইং বলতেছে অনেকে, আবার ইজও লাভ রিয়েক্ট অনেকে আছে। ওকে, ঠিক আছে, ওকে, হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। সারা ইজ ক্রাইং উইথ জয়, এখানে কেউ বলছে ক্রাইং ফানিট ভার্ব, কেউ বলছে ইজ ফানিট ভার্ব। ওকে, দেখো ফানিট ভার্ব মানে আসলে কি? ফানিট ভার্ব মানে হচ্ছে এমন একটা ভার্ব যার সাবজেক্ট আছে এবং যেটা দ্বারা টেন্স চেনা যায়। এখন দেখো তো আমাদের এই ক্রাইং নাকি ইজ, সাবজেক্ট কে কে ফলো করছে আমরা একটু দেখি তো। এখানে এ সারা সাবজেক্টের আমরা ওর তো এখন হচ্ছে যে সিঙ্গুলার প্লুরাল করে দিই, এটা আমরা করে দিই দে, করে দিই দে, তাহলে দে আর ক্রাইং হয়ে যাবে, দে আর ক্রাইং উইথ জয়, উইথ জয়। এটা পাস্ট টেন্সে করে দিই, সারা ওয়াজ ক্রাইং করে দিই, সারা ওয়াজ ক্রাইং, ওয়াজ ক্রাইং। আমার হাতের লেখা মনে হয় তোমরা আশা করি বুঝতে পারতেছো। মনে রাখবা যে যারা ভালো ডাক্তার ওদের হাতের লেখা খুব খারাপ হয়, যে খারাপ ডাক্তার ভুয়ো ডাক্তার ওদের হাতের লেখা খুব ভালো হয়। আমি একজন ভালো ডাক্তার, সেজন্য আমার হাতের লেখা একটু তোমার একটু পেছানো আর কি। হ্যাঁ, তো নাহলে মানুষ সন্দেহ করে, ধরো খুব সুন্দর করে লিখলে কয় এই তো মনে হচ্ছে ভুয়ো ডাক্তার মনে হয়, সে মানে পাশ করে নাই। যারা ভালো ডাক্তার ওনারা অনেক হাতের লেখা খুবই পেঁচানো হয়, মানে বোঝা যায় না। যার হাতের লেখা যত পেঁচানো যত কঠিন সে তত ভালো ডাক্তার, মনে রাখবা এটা। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা যখন এই সাবজেক্টটাকে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, এই সাবজেক্টটাকে আমরা প্লুরাল করে দিছি। দেখো ক্রাইং কিন্তু চেঞ্জ হয় না, ক্রাইং ক্রাইং এর জায়গায় আছে, ই চেঞ্জ হয়ে আর হয়ে গেছে। আমরা এই বাক্যটা টেন্স চেঞ্জ করে প্রেজেন্ট থেকে পাস্ট করে দিলাম, ক্রাইং ক্রাইং এর জায়গায় আছে, চেঞ্জ হয় নাই, কিন্তু ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে গেছে। মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে গেছি, ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হয়েছে, কিন্তু ক্রাইং ক্রাইং এর জায়গায় রয়ে গেছে। তার মানে ক্রাইং ভার্বটা সাবজেক্টের পরিবর্তনে তার কিচ্ছু আসা যায় না, টেন্সের পরিবর্তনে তার কিচ্ছু আসা যায় না। তুমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্টলি নিতে পারবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তুমি পাস্ট কন্টিনিউয়াসে নিতে পারবা। তাহলে দেখা গেল টেন্সের পরিবর্তনে ওর কিচ্ছু আসা যায় না, সাবজেক্টের পরিবর্তনে ওর কিচ্ছু আসা যায় না, কিন্তু ইজ ভার্বটার সাবজেক্টের পরিবর্তনে ওর অনেক কিছু আসা যায়। আর এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কিন্তু ইজ দেখে বুঝছি, ক্রাইং দেখে বুঝি নাই। পাস্ট কন্টিনিউয়াসে তো ক্রাইং আছে, আমরা ইজ দেখে বুঝছি এটা আসলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে যেই ভার্বটা দেখে টেন্স চেনা যায় এবং সাবজেক্টকে যে ফলো করে, সাবজেক্ট চেঞ্জ করলে যে চেঞ্জ হয়ে যায়, সেটাই ফানিট ভার্ব, বাকিটা নন ফানিট। তা ইজ হচ্ছে আমাদের এখানে ফানিট, আর ক্রাইং হচ্ছে এখানে নন ফানিট। আমি আরেকবার বলি যে যাদের প্রথম ক্লাসটা দেখে তোমার মনে হবে তুমি জিনিসটা বুঝো নাই, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আমাদের মেন্টররা থাকবে তোমাদেরকে হেল্প করার জন্য, সেখানে তুমি কোশ্চেন করতে পারবো, ওদের কাজে তোমাদের হেল্প করা। আর এরপরে যদি তোমার যদি এখানে যদি মনে হয় আমি খুব ফাস্ট যাচ্ছি এই কারণে তুমি ধরতে পারো নাই, তাহলে তুমি রেকর্ডটা একটু টেনে বা একটু তুমি স্লো করে ওই অংশটুকু দেখে নিবা। ওকে, এখানে দেখো আমরা আরো দুটো সেন্টেন্স লিখছি। দ্য থিফ এসকেপড অ্যাগেইন, এখানে ভার্ব আছে তো একটা, ভার্ব আছে একটা, যে চোরটা পালা গেছে, তাহলে এটা ভার্ব আছে একটা, তাহলে এটা ফানিট ভার্ব। এখানের মধ্যে দুটো ভার্ব থাকলে আমরা একটু কনফিউজ হয়ে যায় কোনটা ফানিট কোনটা নন ফানিট। তাহলে এখন থেকে আমরা এটা চিন্তা আশা করি ভুল হবে না যে কোনটা ফানিট কোনটা নন ফানিট। এটা শর্টকাট বলি, ইউজুয়ালি তোমার একটা সেন্টেন্সে অক্সিলারি যারা থাকবে ওরা ফানিটি হয়, অক্সিলারি গুলো চেঞ্জ হয় সাবজেক্টের পরিবর্তন অনুযায়ী। এইখানে দেখো তো আমাদের এখানে যোগলো ইজ হ্যাপি, একটা মাত্র ভার্ব আছে এখানে আমাদের, এটা ফাইনিট। হি পেইন্টেড দ্য ফেন্স, ফেন্সটা সে পেইন্ট করছে, রং লাগাইছে, একটা ভার্ব আছে, এটা ফাইনিট। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা ফানিট লাগবে, তো ভার্ব আছে একটা, তাহলে ওইটাই ফানিট। শি ওয়াজ ভার্নিশিং দ্য পেইন্টেড ফেন্স, তাহলে এখানে আমাদের ওয়াজ আছে, ভার্নিশিং আছে, এইটাও একটা ভার্ব থেকে আসছে, পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড। হ্যাঁ, ওকে। এখন এখানে যদি আমরা বলি এটা হচ্ছে, এটা যদি ফানিট হয় তাহলে তুমি লাভ দিবা,
এটা ফাইনাইট হলে তুমি হচ্ছে যে লাইক দিবা, আর এটা ফাইনাইট হলে তুমি ডিসলাইক দিবা, হ্যাঁ উল্টা দিবা, ওই যে আঙ্গুলটা নিচের দিকে দিবা। কোনটা ফাইনাইট এখানে? হ্যাঁ, সবাই দেখে লাভ দিচ্ছে, তাই এখানে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ভেরি গুড, এখানে ওয়াজ হচ্ছে ফাইনাইট। এই তোমার ধরে ফেলছো কিন্তু, হ্যাঁ। যার প্রথমে একটু হতাশ হয়ে গেছিলা যে ভাই একটু কঠিন লাগতেছে, তাহলে তুমি এখন বুঝে গেছো। ওই যে তৈমুরের একটা গল্প আছে না, সে বাগদাদ আক্রমণ করছে, প্রথম দিনে সে একদম শহরের মাঝখান দিয়ে আক্রমণ করছে, যে হারিয়ে গেছে। তো তৈমুরের গল্পের মতো করিও না, তুমি হচ্ছে যে একটু একটু করে বোঝার চেষ্টা করো। আজকে তুমি লাইভ ক্লাসে যদি 40% যদি তুমি বুঝতে পারো, রেকর্ডিং দেখলে আরো 20% তুমি বুঝে যাবা। এরপর টেলিগ্রামে প্রশ্ন করবা, তুমি আরো 10% বুঝে যাবা। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আগাবা। তাহলে দেখো, ফাইনাইট ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে? সে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে, সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। আর নন ফাইনাইটকে আমরা কি কি আকারে দেখতে পাই? আমরা এটা কোনো ক্লাসিফিকেশন না, এটা কোনো ক্লাসিফিকেশন না, এটা কোনো জাস্ট কি কি আকার আমরা দেখি। নন ফাইনাইটকে আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ আকারে দেখতে পাবো। আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ, এই আকারে দেখতে পাই। জেরান্ড আকারে আমরা দেখতে পাবো, পার্টিসিপল আকারে দেখতে পাবো। এই দুটো আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক। পিএসসি যত রকম পরীক্ষা নেয়, সব পরীক্ষার জন্য জেরান্ড পার্টিসিপল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জেরান্ড পার্টিসিপল। তুমি দেখো অনেক কোশ্চেন আসছে, 47 বিসিএস কদিন এগুলি, সেখানে প্রশ্ন আছে জেরান্ড পার্টিসিপল থেকে, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছে। তাহলে ওই টপিকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর আমরা ছোট্ট করে এটা জানি যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব কি জিনিস। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ভার্ব, যেটা ছাড়া বাক্য সম্পূর্ণ হইতে পারবে না। এখন সিঙ্গেল ওয়ার্ড ভার্ব যদি থাকে, তো ওইটাই প্রিন্সিপাল ভার্ব, আছে তো একটা। আর ডাবল ওয়ার্ড ভার্ব যদি থাকে, ইউজুয়ালি প্রথমটা হয় অক্সিলারি, সেকেন্ড হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারির কাজটা কি? ওর কাজটা হচ্ছে মেইন ভার্বের আগে বসা সে টেন্স ফর্ম করতে সাহায্য করে। এইটা হলো অক্সিলারির কাজ, সাহায্য করে ক্রিয়া। যেমন দেখো, শি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়, তাহলে এখানের মধ্যে এই সিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি ইজ রিডিং আ বুক, এখানে দুটো ভার্ব, ইজ আছে রিডিং আছে। ইজ হচ্ছে অক্সিলারি, আর রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই রিডিং হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। সমস্যা কি জানো, অনেকে মনে করে যে প্রিন্সিপাল মানে মনে ফানিট, এরকম না বিষয়টা। ফানিট ভার্ব প্রিন্সিপাল হতে পারে, অক্সিলারি হতে পারে, দুটোই হতে পারে। প্রিন্সিপাল মানে ফানিট না। এখন আমাকে বলো, হি ইজ রিডিং আ বুক, এখানে কোনটা ফানিট ভার্ব? ইজ ফানিট হলে তুমি লাভ রিয়েক্ট দাও, লাভ রিয়েক্ট দাও, আর রিডিং ফানিট হলে তুমি লাইক দাও, লাইক রিয়েক্ট দাও। হ্যাঁ, সংকেতের মাধ্যমে কথা হবে আমাদের এখন। আবার ধরে ফেলছো ইজ হচ্ছে এখানে ফানিট ভার্ব, কিন্তু আমরা যদি এটাকে প্রিন্সিপাল লাগে অক্সিলারি, এটা অক্সিলারি ভার্ব। ওকে, শি ডাজ নট লাইক কফি, কফি পছন্দ করে না। তাহলে বাক্যটা ছিল আসলে শি লাইকস কফি, কফি পছন্দ করে। এটা আমরা নেগেটিভ বানাইছি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। নেগেটিভ করার জন্য আমরা জানি বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আর এস বাই এস যুক্ত ভার্বকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ডাজ লাগবে। তাহলে এখানে ডাজ নট দিয়ে আমরা এটাকে নেগেটিভ করছি। এই ডাজটা হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব, লাইকটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব। তোমরা যদি কখনো কম্পিউটার টাইপিং শিখো, আমার কাছে কেউ যখন আসে যে টাইপিং শিখতে চাই বা টাইপিং স্পিড খুবই স্লো, তখন আমরা ওকে একটা সেন্টেন্স লিখতে দেই, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, এটা লিখতে দেই। কেন? এই সেন্টেন্সটার মধ্যে, এতটুকুর মধ্যে ইংরেজির 26টা অ্যালফাবেট সবগুলো আছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, তো আমরা একটা সেন্টেন্স লিখছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ হু বাট লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি। ওয়াও, একটা গবেষণা করি আমরা একটু। হ্যাঁ, ওয়াওটা একটু আমাদের রিপন ভিডিওর মতো হয়ে গেছে না? রিপন ভাই সবকিছু বলে ওয়াও, হ্যাঁ ভালো লাগে রিপন ভাইয়ের কথাবার্তাগুলো, সে কিছু একটা বলে ওয়াও। আরো কিছু বলে সে, সেটা এখন বলা যাবে না, বাহির দিক থেকে বললে তুমি কাকে বলতেছো, হ্যাঁ। Okay. এখন দেখো, আমরা আগে সেন্টেন্সে আমরা আগে দেখি যে কিছু নাম বের করব। তাহলে ফক্স, ডগ, প্রাণীর নাম, সারপ্রাইজ অনুভূতির নাম, তাহলে কোনো কিছু নামকে নাউন বলে। এখানে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, হু যে বার করছিল, চিল্লাইতেছিল, গর্জন করতেছিল, লাউডলি ইন সারপ্রাইজ এন্ড জয়ফুলি। তাহলে এই যে হু দ্বারা বুঝেছে কাকে? ডগকে বুঝেছে। নাউনের পরিবর্তে যাহা বসে, যে ওয়ার্ডগুলো বসে এবং নাউনকে নির্দেশ করে, তাদেরকে বলা হয় প্রোনাউন। তো হু হচ্ছে এখানে আমাদের প্রোনাউন। আসো, যে সকল ওয়ার্ড
যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে, আমরা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে মানে হচ্ছে তার সম্পর্কে তথ্য দেয়, তাকে বিশেষায়িত করে, তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ তার সম্পর্কে তথ্য দেয়া, এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে যারা মডিফাই করে তাদেরকে বলে অ্যাডজেক্টিভ। আর মডিফাই করার অর্থ হচ্ছে তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ তারা এগুলো নির্দেশ করে, তাকে মডিফাই করে, তাকে সম্পর্কে তথ্য দেয়। তা নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই লেজি ওয়াটার ডগকে মডিফাই করছে, কেমন ডগ? লেজি ডগ, লেজি অ্যাডজেক্টিভ। কেমন ফক্স? ব্রাউন ফক্স। ব্রাউনটা ফক্সকে মডিফাই করছে। কেমন ফক্স? কুইক ফক্স, খুব দ্রুতগামী ফক্স। তাহলে এই কুইক এবং ব্রাউন দুটো ওয়ার্ডই ফক্সকে মডিফাই করছে, দুটো ওয়ার্ডে অ্যাডজেক্টিভ। এখন আসো কিছু ওয়ার্ড যারা নাউন বা প্রোনাউনের আগে বসে তাদেরকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা, হ্যাঁ, প্রদান করে, ওদেরকে বলা হয় ডিটারমিনার। এখন তুমি বলতে পারো যে ভাই এই কাজটা অ্যাডজেক্টিভও করে, অ্যাডজেক্টিভ কি এক ধরনের ডিটারমিনার? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ এক ধরনের ডিটারমিনার, তবে এদেরকে আলাদা করে ডিটারমিনার নামেই ডাকা হয়। তো কি আছে? আর্টিকেল আছে এ এন দি, পজিটিভ আছে। হ্যাঁ, আমরা ডিটারমিনার নাউন চ্যাপ্টারে আমরা আরেকটুকু পড়বো। দা হচ্ছে এখানে একটা ডিটারমিনার, যাকে আমরা আর্টিকেল হিসেবেও জানি। দা কেন বসে? কাউকে নির্দিষ্ট করতে। কুইক ব্রাউন ফক্স, এই কুইক ব্রাউন ফক্সটা কোনটা? এইটা, হ্যাঁ, নির্দিষ্ট করছে। জাম্প এবং বার্ক কোনো ক্রিয়া বুঝাইছে। জাম্প লাভ দেওয়া, বার্ক মানে গর্জন করা, চিল্লানো। তাহলে ক্রিয়া বোঝানোর জন্য আমরা এগুলোকে আমরা বার্ব। এরপর আসে আরো কিছু ওয়ার্ড আমাদের লাউডলি এবং জয়ফুলি। এরা কি করছে আমরা একটু দেখি। সে চিল্লাতেছিল, গর্জন করতেছিল, ঘেঘো করতেছিল। কেমন ঘেঘো করতেছিল? লাউডলি, উচ্চস্বরে ঘেঘো করতেছিল। তা লাউডলি ওয়ার্ডটা বার্ককে মডিফাই করে। কেমনে গর্জন করতেছিল? লাউডলি গর্জন করতেছিল। এই ওয়ার্ডটা জয়ফুলি, কেমনে গর্জন করতেছিল? জয়ফুলি গর্জন করতেছিল। যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউন ছাড়া নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডকে মডিফাই করে তাহাদেরকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেও অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকে যে মডিফাই করবে সেও অ্যাডভার্ব। সহজ কথা হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া বাকি যা হবে হোক মডিফাই করলে সে হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের স্পেকট্রাম কিন্তু অনেক বড়। শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, বাকি যে 6টা পার্থক্য স্পিচ আছে ওদেরকে মডিফাই করলে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। লাউডলি এবং জয়ফুল এর হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখি এখানের মধ্যে আমাদের ওভার এবং ইন। এই ওভার এবং ইন কি করলো? আমাদের এই যে দ্য লেজি ডগ, এই অংশটুকুর সাথে জাম্পের কোনো সম্পর্ক নাই। এই দ্য লেজি ডগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দ্য লেজি ডগের আগে ওভার শব্দটা বসছে, তাহলে এই নাউনের আগে এটা পুরোটা নাউন ফ্রেজ। হ্যাঁ, তিনটা ওয়ার্ড মিলে একটা নাউন হয়েছে। হ্যাঁ, দ্য লেজি ডগ পুরোটা কিন্তু একটা নাউন ফ্রেজ, মানে একের অধিক ওয়ার্ড আছে সেজন্য নাউন ফ্রেজ। সেই নাউন ফ্রেজের মধ্যে ডগ হলো নাউন, লেজি হলো অ্যাডজেক্টিভ, দা হলো ডিটারমিনার। দ্য লেজি ডগ এটা পুরোটা কি? নাউন ফ্রেজ। একের অধিক ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে এই যে নাউন ফ্রেজের আগে বসে এই ওভারটা কি করছে? বাক্যের অন্য অংশের সাথে তার সংযোগ করে দিছে। আমি এটা যদি বলতাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস দ্য লেজি ডগ, তুমি বলতে জাম্প দ্য লেজি ডগ, এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ? তাহলে ওভারটা বুঝাইছে লেজি ডগের উপর দিয়ে জাম্প দিছে। তাহলে এই ওভারটা কি করলো? দ্য লেজি ডগের সাথে বাক্যের আদার্স পার্টের সাথে সংযোগ করে দিছে। ওকে, ইন ওয়ার্ডটা কি করছে? এই সারপ্রাইজের আগে বসে এই সারপ্রাইজটাকে আমাদের বাক্যের সাথে সংযোগ ঘটা দিছে। তাহলে আমরা জানি যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসবে, বসে বাক্যের আদার্স পার্টের সাথে কানেক্টিভিটি ঘটায়, তাদের বলে প্রিপোজিশন। কার আগে বসবে? নাউন বা প্রোনাউনের আগে বসবে। আর কি আছে? এন্ড একটা ওয়ার্ড আছে। আচ্ছা, এন্ড কি করতেছে? আমরা জানি বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, দুটো ক্লসের মধ্যে গিট্টু লাগানোর কাজ যারা করে তাদের বলা হয় কনজাংশন, মানে যারা জাংশন করে দেয় ওদেরকে বলবো কনজাংশন। এন্ড হচ্ছে একটা কনজাংশন। আরো কনজাংশন আমরা পড়বো যখন কনজাংশন ক্লাস যখন নিব। আজকে বেসিক ক্লাস আমরা জাস্ট হিন্টস দিচ্ছি যে কি কি পড়বো সামনে। আমরা কিছু ওয়ার্ড দ্বারা আমরা আবেগের আতিশয্য বুঝি। আবেগ, ওয়াও, হ্যাঁ, ওয়াও। তাহলে এগুলো কোনো মিনিং নাই, কিন্তু এগুলোতে আমরা আবেগ প্রকাশ করি, ওয়াও। এগুলোকে বলা হয় ইন্টারজেকশন, বিস্ময়সূচক শব্দ। তাহলে এখানে আমরা 8টা পার্থক্য স্পেস সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। আমরা
প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস হবে, নাউন প্রোনাউনের উপর আলাদা ক্লাস হবে, ভার্বের উপর ক্লাস হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপর ক্লাস হবে, প্রিপোজিশন পুরো একটা ক্লাস হবে। হ্যাঁ, তখন এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো। আজকে জাস্ট একটু হিন্টস দিলাম। তো প্রথম ক্লাসে তুমি যদি নাও যদি বুঝো, তুমি টেনশন করার কোনো কারণ নেই, 5-6টা ক্লাস যাক, হ্যাঁ, তুমি দেখবে সবকিছু বুঝতেছো। এখন আসলে আমি কি একটা ওয়ার্ড জানি বলছিলাম, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া অন্য কাকে মডিফাই করলে তারা অ্যাডভার্ব। ভাই বিষয়টি একটু কম বুঝছি, একটু আমাকে বিস্তারিত একটু বুঝাই দেন। দেখো, পিটুয়েতে তুমি একটা ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, তোমার দুটো লাভ। একটা হচ্ছে তুমি জিনিসটা বুঝবা এবং তুমি চাকরিটা পাবা। সেকেন্ড হচ্ছে, তুমি যে টিচার হইতে চাচ্ছ, তো মনের মধ্যে কাজ করো না, ক্লাস 5-এর বাচ্চাকে তুমি কেমনে পড়াবা, ক্লাস 4-এর বাচ্চাকে কেমনে গ্রামার পড়াবা, এমনি পড়াবা। বিশ্বাস করো, এটা কাজ করবে। আমরা এই জিনিসগুলো, আমি তো আসলে খুব ব্রিলিয়ান্ট লোকজনের টিচার না, আমি মনে করি আমি খুব ব্রিলিয়ান্টের টিচার না, আমি তাদের টিচার যারা আমার মতো খুব দুর্বল মেধার অধিকারী। আমি খুব মেধাবী না, আমি খুব খাটতে পারি, পরিশ্রম করতে পারি, হ্যাঁ, আমি খুব রাত জেগে কাজ করে প্রচুর পরিশ্রম করতে পারি, আমি খুব মেধাবী না, বাট হার্ড ওয়ার্কিং। তো যারা আমার মতো হার্ড ওয়ার্কিং কিন্তু খুব মেধাবী না, আমি মনে করি আমি তাদের টিচার। তো আমি দেখছি যারা একটু কম বুঝে, এই সিস্টেমটা, এই সিস্টেম মতো তুমি যদি পড়াও, তুমি নিশ্চয়ই এত কিছু একসাথে পড়াবা না, অল্প অল্প করে পড়াবা, হ্যাঁ, দেখবা কাজ করবে। তাহলে তোমার একটা ডেমো পেয়ে গেলে, তুমি তুমি ক্লাস 4-5 বাচ্চাকে কেমনে পড়াবা, এইভাবে পড়াও, দেখবা কাজ করবে, মজা পাবে খুবই। এটা তোমার জন্য টেমপ্লেট হিসেবে কাজ করবে, একদম পিটুয়ের মতো তুমি পড়াই ওদেরকে, দেখবা ওরা খুব মজা পাবে। আসো, তাইলে আমরা বললাম যে যারা মডিফাই করে, যারা মডিফাই করে, কাকে মডিফাই করে? নাউন বা প্রনাউনকে মডিফাই করতে পারে, নাউন প্রনাউন ছাড়া অন্য কাউকে মডিফাই করতে পারে। হুম, তাহলে যে সকল ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে তাদেরকে বলবো মডিফায়ার। এখন এই মডিফায়ারটা, মডিফায়ারটা হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, দুটোর একটা হবে। অপরদিকে যাকে মডিফাই করবে, কাকে? নাউনকে করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে করতে পারে, অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। একজনকে মডিফাই করবে, একজনকে মডিফাই করবে, তাহলে যে করবে মডিফাই সে হলো মডিফায়ার, আর যাকে মডিফাই করা হবে সে হলো হেডওয়ার্ড। চলো আমরা দেখি একটু। তার মডিফায়ারের কাছে কি আছে? অনেক তথ্য থাকে সবসময় মডিফায়ারের কাছে, সবসময় অনেক তথ্য নিয়ে থাকে, সে তথ্য বিষয়ক উপদেষ্টা বসে। তো তাহলে মডিফাই করার জন্য তোমার কি লাগবে? একটা হেডওয়ার্ড লাগবে, মানে যাকে মডিফাই করা হবে। হ্যাঁ, মডিফাই কি হতে পারে? হতে পারে একটা অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। ফ্রেজ আমরা যাবো না, কারণ তোমাদেরকে ফ্রেজ ক্লজ আমরা পড়াবো না। মডিফায়ারটা কি? এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, নির্ভর করবে হেডওয়ার্ডটার উপরে। বলে ফেলছি অলরেডি, হেডওয়ার্ডটা যদি নাউন বা প্রোনাউন হয়, এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করার কারণে, এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করার কারণে মডিফায়ারকে নাম দিব আমরা অ্যাডজেক্টিভ। অপরদিকে হেডওয়ার্ডটা নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে ভার্ব, হতে পারে প্রিপোজিশন, যা কিছু হোক না কেন, যদি মডিফাই করে তো ওই মডিফায়ার নাম দেবো আমরা অ্যাডভার্ব। তাহলে মডিফায়ার হতে পারে হয় অ্যাডজেক্টিভ নাহলে অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তখন অ্যাডজেক্টিভ, আর অন্য যে কাউকে মডিফাই করলে তখন সে মডিফায়ারকে আমরা বলবো অ্যাডভার্ব। এখন আসো, সে ইটস আ গ্রিন ম্যাঙ্গো, সে একটা কাঁচা আম খাই, এটা গ্রিন ম্যাঙ্গো খাই। তাহলে দেখো এখানের মধ্যে আমাদের এই যে ম্যাঙ্গো, হচ্ছে নাউন আমাদের, না ম্যাঙ্গো হচ্ছে নাউন। যদি বলি কেমন ম্যাঙ্গো খাই, গ্রিন ম্যাঙ্গো খাই, গ্রিন হচ্ছে আমাদের মডিফায়ার। তাহলে ম্যাঙ্গো যেহেতু নাউন, আর ম্যাঙ্গোকে মডিফাই করার কারণে গ্রিনটা আমরা একে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? অ্যাডজেক্টিভ হলে তুমি লাভ দাও, অ্যাডভার্ব হলে তুমি লাইক দাও। তাহলে গ্রিনটা ম্যাঙ্গোকে মডিফাই করে, কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো। যেহেতু ম্যাঙ্গো হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার কারণে গ্রিন হচ্ছে এখানে কি? গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যান্ড রেজ করো না, হ্যান্ড রেজ করো না। ওকে, এখন আবার প্রশ্ন করতেছো যে গ্রিন মানে কাঁচা, মানে কতটা কাঁচা, গ্রিন মানে কতটা গ্রিন? তো দিলাম ভেরি গ্রিন। তাহলে এবার গ্রিনকে মডিফাই করছে ভেরি, এবার গ্রিন নিজেও মডিফাই হয়ে গেছে, তো গ্রিন হলো হেড ওয়ার্ড। তাহলে গ্রিনকে মডিফাই করার কারণে ভেরিকে আমরা কি নামে ডাকবো? গ্রিনটা তোমরা বললে অ্যাডজেক্টিভ, গ্রিন বললে অ্যাডজেক্টিভ, তাহলে গ্রিন অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে ভেরিকে আমরা বলবো, যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে দাও লাভ, আর যদি হয় অ্যাডভার্ব তাহলে দাও লাইক। তাহলে
কেমন গ্রিন? ভেরি গ্রিন। এই ভেরিটা গ্রিনকে মডিফাই করে। তো গ্রিনটা অ্যাডজেক্টিভ, তুমি একটু বলছো গ্রিনটা অ্যাডজেক্টিভ বলছো, তাহলে আমরা জানি নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করলে ওই ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডভার্ব। তো ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। যারা লাভ দিছো, এই ভেরিটা তো গ্রিনকে মডিফাই করে, তো গ্রিনটা অ্যাডজেক্টিভ তুমি বলছো একটু আগে। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আগে মডিফাই করুক না কেন অ্যাডভার্বই হবে। শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। তাহলে পুরো বাক্যটা ছিল ইটস আ ভেরি গ্রিন ম্যাঙ্গো। ম্যাঙ্গো ছিল নাউন। কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো। তাহলে নাউনকে মডিফাই করার কারণে গ্রিন হলো অ্যাডজেক্টিভ। কেমন গ্রিন? ভেরি গ্রিন। এখন গ্রিন অ্যাডজেক্টিভে মডিফাই করার কারণে ভেরি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা শিখে ফেললাম। ওকে, আসলে হি ক্যান রান ফাস্ট। ও দ্রুত দৌড়াইতে পারে। হি ক্যান রান ফাস্ট। সে পারে দৌড়াইতে। কেমন দৌড়াইতে পারে? ফাস্ট দৌড়াইতে। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করে? রানকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। তাহলে যেহেতু ফার্স্ট ওয়ার্ডটা রান ভার্বকে মডিফাই করে, তাহলে রান হলো হেড ওয়ার্ড, ফার্স্ট হলো আমাদের মডিফায়ার। তাহলে যেহেতু রান হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করার কারণে ফার্স্টকে আমরা বলবো অ্যাডভার্ব। এখন তুমি প্রশ্ন করলে কতটা ফাস্ট? ভেরি ফাস্ট। তাহলে এই ভেরি ওয়ার্ডটাও ফার্স্টকে মডিফাই করে। তাহলে তুমি একটু আগে বললা ফার্স্টকে কি বললা? ফার্স্ট সেকেন্ড হেড ওয়ার্ড, ভেরি মডিফায়ার। তো তুমি একটু আগে বলছো ফার্স্ট হলো অ্যাডভার্ব। তুমি বলছো ফার্স্ট অ্যাডভার্ব, একটু আগে বললা ফার্স্ট অ্যাডভার্ব। যেহেতু ফার্স্ট অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে মডিফাই করার কারণে ভেরি নিজেও একটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। আমরা জানি নাউন প্রোনাউন ছাড়া অন্য যাকে মডিফাই করুক না কেন অ্যাডভার্বই হবে। তাহলে পুরো বাক্যটা কি? হি ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে সে পারে খুব দ্রুত দৌড়াইতে। তাইলে এখানে রান হচ্ছে আমাদের ভার্ব। রানকে মডিফাই করার কারণে ফার্স্ট হলো অ্যাডভার্ব। কেমন দৌড়াইতে পারে? দ্রুত দৌড়াইতে পারে। কেমন দ্রুত? ভেরি ফাস্ট। তাহলে এই ফার্স্টকে মডিফাই করার কারণে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। এই হলো ভার্ব, এই দুজন হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি বলি হি উইল কাম, সে আসবে, এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট কি বসানো যাবে? যদি বসানো যায় তাহলে লাভ রিয়েক্ট দাও। যদি বসানো যায়, ইয়েস অবজেক্ট বসানো যাবে তাহলে লাভ দাও। আর না বসানো যায় তাহলে ডিসলাইক দাও। তাহলে আঙ্গুল নিচের দিকে দাও। যদি না বসানো যায় তাহলে ডিসলাইক দাও। না মানে ডিসলাইক, যদি না বসানো যায়। আচ্ছা, অনেকেই লাভ রিয়েক্ট দিছে, তার মানে আমি সাবজেক্ট অবজেক্ট খুব ভালো করে বোঝাতে পারি নাই। হি উইল কাম, সে আসবে। কি আসবে? উত্তর আছে নাই। কাকে আসবে? উত্তর আছে নাই। তো কি আসবে, কাকে আসবে? উত্তর তো নাই। তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। তুমি বলতে পারবা এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট থাকলে ওই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, না থাকলে ওই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তুমি বলতে পারবা হি উইল কাম টুমরো, হি উইল কাম টুডে, হি উইল কাম ইন দ্য প্ল্যাটফর্ম, হি উইল কাম হোম। সে কখন আসবে? কোথায় আসবে? হি উইল কাম স্লোলি, হি উইল কাম ফাস্ট। হ্যাঁ, তাইলে তুমি বলতে পারবা যে সে কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, কেন আসবে, এগুলো বলতে পারবা। কিন্তু কি বা কাকে কোশ্চেনের কোনো অ্যান্সার নাই। কি বা কাকে কোশ্চেনের কোনো অ্যান্সার নাই, তার মানে কোনো অবজেক্ট নাই। তুমি জানতে পারবা কাম ভার্বটা কখন ঘটবে, কোথায় ঘটবে, কেমনে ঘটবে, কেন ঘটবে, এগুলো জানতে পারবা। তার আমরা জানি ভার্বটা কখন ঘটবে, কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, কেন ঘটবে, এই কোশ্চেন আনসার যারা দিবে তার মানে সে অ্যাডভার্ব। আনসার দেওয়া মানে কি? মডিফাই করা। তো তার অ্যাডভার্ব। তার মানে এই বাক্যের মধ্যে হি উইল কাম, এখানে কোনো অবজেক্ট বসবে না, এখানে অ্যাডভার্ব বসানো যাবে। হি উইল কাম টুমরো, হি উইল কাম টুডে, হি উইল কাম ইন দ্য প্ল্যাটফর্ম, হি উইল কাম হোম। হ্যাঁ, হি উইল কাম ফাস্ট, হি উইল কাম স্লোলি। যাই কিছু বলো না কেন সবকিছু কি হবে? অ্যাডভার্ব হবে, এখানে কোনো অবজেক্ট বসবে না। আমরা যদি বলি হি ওয়াক স্লোলি, হুম, তাহলে এই স্লোলিটা কাজ কি? কি কাজ? ওয়াককে মডিফাই করে। সে হাঁটে, কেমনে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে যেহেতু স্লোলি ওয়ার্ডটা ওয়াককে মডিফাই করে, সেজন্য স্লোলি হচ্ছে কি? অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে বাক্যে কি অবজেক্ট থাকতেই হবে? আমরা যদি বলি দ্য কেক লুকস ডেলিশিয়াস, কেকটা দেখতে খুবই ডেলিশিয়াস। মাই সিস্টার অ্যাপিয়ার্স টায়ার্ড, আমার বোনকে দেখতে খুবই ক্লান্ত মনে হচ্ছে। হিজ জোকস অলওয়েজ সাউন্ড ফানি, তার জোক শুনতে সবসময় খুবই হাস্যকর। দ্য গার্ডেন রিমেন্স বিউটিফুল, গার্ডেনটা খুবই সুন্দর। এখানে কোনো অবজেক্ট কি আছে এখানের মধ্যে? তুমি প্রত্যেকটা বাক্যে প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তুমি কোনো উত্তর আসলে পাবা না। হ্যাঁ, বা কারোর উপরে কোনো ভাব সম্পাদিত হচ্ছে না। তুমি যেটা বলতে পারবে এখানের মধ্যে, দ্য কেক ইকুয়াল টু ডেলিশিয়াস, মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড, এটা বলতে পারবা। তাইলে বলতে পারো হি জোকস ইকুয়াল টু ফানি, দ্য গার্ডেন ইকুয়াল টু বিউটিফুল। কিন্তু আমরা যে বলছিলাম প্রথম বাক্যে হি ইটস রাইস, যদি বলছিলাম আমরা হি ইটস রাইস, ওখানে কি আমরা বলতে পারবো হি ইকুয়াল টু রাইস, সে ইকুয়াল টু রাইস বলা যাবে?
বলা যাবে না এখানের মধ্যে হি ইকুয়াল টু রাইস না, রাইসটা খাই, হি ইকুয়াল টু রাইস না। তো এখানে দেখ কেক ইকুয়াল টু ডেলিশিয়াস বলা যাবে, কেক ইকুয়াল টু সুস্বাদু। মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড, হি জোকস ইকুয়াল টু সাউন্ড ফানি, হ্যাঁ হি জোকস ইকুয়াল টু ফানি এটা বলা যাবে। দ্য গার্ডেন ইকুয়াল টু বিউটিফুল বলা যাবে। তার মানে এখানে যে ডেলিশিয়াস, এ টায়ার্ড, এ ফানি, এ বিউটিফুল, এই ওয়ার্ডগুলো অবজেক্ট না, এর অন্য কিছু, এর অবজেক্ট না সরাসরি। অবজেক্ট হলে ওর উপরে ক্রিয়া সম্পাদিত হবে। ইকুয়ালি এরকম লেখা যাবে না। যদি ইকুয়ালি লেখা যায়, দ্য কেক ইকুয়াল ডেলিশিয়াস, হ্যাঁ যদি বলে আই রিড এ বুক, আই রিড আ বুক, তুমি এখানে কোনো বলতে আই ইকুয়াল টু বুক বলা যাবে না। কিন্তু যদি বলি দ্য বুক ইজ ইন্টারেস্টিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, হ্যাঁ তুমি বলতে পারবে দ্য বুক ইকুয়াল টু ইন্টারেস্টিং বলা যাবে, দ্য বুক ইকুয়াল টু ইন্টারেস্টিং বলা যাবে। কিন্তু আই রিড এ বুক তুমি বলতে পারবে না আই ইকুয়াল টু বুক বলা যাবে না। তার মানে এখানে বুক অবজেক্ট, কিন্তু ইন্টারেস্টিং এখানে অবজেক্ট না, কারণ দ্য বুক ইকুয়াল টু ইন্টারেস্টিং বলা যায়। তাহলে এরা তো বললাম অবজেক্ট না, তাহলে কি হবে, এরা অন্য কিছু হবে। দেখি এরা কি। আমি যদি বলি হি ইজ এ ফার্মার, সে হয় কৃষক, হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ ভাই এখানে বলা যাবে যে সে হয় কি, আনসার না। দেখো তুমি বললে হি ইজ হ্যাপি, সে হয় ভাই এখানে তো আছে কি কোশ্চেন, আনসার তো আছে না, আনসার নাই এখানের মধ্যে। ওই ফার্মারের উপরে কিন্তু ক্রিয়া সম্পাদিত হচ্ছে না, হ্যাপির উপরে কিন্তু ক্রিয়া সম্পাদিত হচ্ছে না। তুমি হি ইকুয়াল টু হ্যাপি বলতে পারবা, হি ইকুয়াল টু ফার্মার বলতে পারবা, তাহলে এগুলো অবজেক্ট না। তুমি বলতে পারবা হি ইকুয়াল টু আ ফার্মার, হি ইকুয়াল টু হ্যাপি। ইকুয়াল টু যে বলা যায় এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। আমি বলি না কমপ্লিমেন্টারি ডায়েট দিতে হবে বাচ্চাকে, হ্যাঁ বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে, তাহলে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কেমন হতে পারে, কি জিনিস কমপ্লিমেন্ট জিনিসটা, এই কমপ্লিমেন্টরা এরা হইতে পারে অ্যাডজেক্টিভ গ্রুপ, হইতে পারে নাউন গ্রুপ, যেটা ভার্বের পরে বসে কি করবে, সাবজেক্ট বা অবজেক্টকে হয় ডিসক্রাইব করবে, আর তার একটা অন্য একটা পরিচয় প্রদান করবে। ভাই জিনিসটা একটু কম বুঝছি, ডিসক্রাইব আর আইডেন্টিফাই জিনিসটাকে একটু বুঝি আমরা, চলো হ্যাঁ আমরা একটু বুঝি। তো তারা একটু বলে নেই, যদি অন্য একটা পরিচয় দেয়, রিআইডেন্টিফাই করে তখন বলবা নাউন ওই কমপ্লিমেন্টকে, যদি ডেসক্রাইব করে অবস্থার বর্ণনা দেয় তখন ওই কমপ্লিমেন্টকে বলবা অ্যাডজেক্টিভ। একটু বিস্তারিত বুঝি। হি ইকুয়াল টু আ ফার্মার, এই আ ফার্মারটা হিয়ার একটা পরিচয়, হিকে রি আইডেন্টিফাই করছে, সেই জন্য আ ফার্মার কমপ্লিমেন্ট এবং হচ্ছে নাউন। সাবজেক্টের কমপ্লিমেন্ট যেহেতু সাবজেক্টের ইকুয়াল হিসেবে এসে বসছে। হি ইকুয়াল টু হ্যাপি, এই হ্যাপি ওয়ার্ডটা সাবজেক্ট হিয়ার কমপ্লিমেন্ট, সাবজেক্ট হিয়ার কমপ্লিমেন্ট, হ্যাপি ওয়ার্ডটা সাবজেক্ট হিয়ার অবস্থা প্রকাশ করছে, ওকে ডিসক্রাইব করছে, সেজন্য অ্যাডজেক্টিভ। ফার্মার হচ্ছে নাউন, কেননা ওকে অন্য একটা পরিচয় দিচ্ছে, আর হ্যাপি ওকে ডিসক্রাইব করছে, সেজন্য হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এরা দুজনেই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন আসো, হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি, হি ফিলস টায়ার্ড, সে খুবই টায়ার্ড ফিল করতেছে, সে খুবই। তাহলে আমরা বলতে পারি না হানি ইকুয়াল টু সুইট বলা যাবে, অর্থ একই থাকে। হি ইকুয়াল টু টায়ার্ড বলা যাবে না, বলা যাবে। তাহলে সুইট এবং টায়ার্ড এই দুজন অবজেক্ট না, ইকুয়াল বলা যাবে, ইকুয়াল হলে তো অবজেক্ট হবে না। তাইলে এর হচ্ছে কমপ্লিমেন্ট। কেমন কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখন এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, এ সুইট এবং টায়ার্ড নাউন নাকি অ্যাডজেক্টিভ, যদি নাউন হয় তাহলে তুমি লাভ রিয়েক্ট দাও, আর যদি তোমার অ্যাডজেক্টিভ হয় তখন তুমি হচ্ছে যে লাইক দাও, লাইক দাও। ভেরি গুড, ভেরি গুড। সুইট এবং টায়ার্ড দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন তো হলে পরিচয় প্রদান করবো, অন্য একটা পরিচয় দিবে। এখন আসো, হি হ্যাজ মেড মি, সে বানালো আমাকে, কাকে, আমাকে, তার মি হচ্ছে অবজেক্ট। হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে বানালো হ্যাপি। উই অ্যাপয়েন্টেড হিম বডিগার্ড, কাকে অ্যাপয়েন্টেড, তাকে, হিম হলো অবজেক্ট। উই অ্যাপয়েন্টেড হিম বডিগার্ড, তাহলে এখানে মি ইকুয়াল টু হ্যাপি, হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে বানিয়েছে হ্যাপি। উই অ্যাপয়েন্টেড হিম ইকুয়াল টু বডিগার্ড, অর্থাৎ বডিগার্ড হিসেবে তাকে আমরা অ্যাপয়েন্ট করছি। তো এই হ্যাপি এবং বডিগার্ড এই দুজনের কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। হ্যাপিটা হলো এই মিয়ের কমপ্লিমেন্ট, বডিগার্ডটা হলো এই হিমের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে বডিগার্ডটা এই হিমের একটা পরিচয় দিচ্ছে, যে তার সে কি কাজ করে, বডিগার্ড একটা পরিচয়। তাহলে এই পরিচয়টা হচ্ছে নাউন, আর হ্যাপিটা তাকে ডেসক্রাইব করছে, অবস্থা বর্ণনা করছে, এ হলো অ্যাডজেক্টিভ। তার আমরা জানি কমপ্লিমেন্ট সে নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। এটা ছোট্ট করে বলে নেই কমপ্লিমেন্টের সাথে লিঙ্কিং ভার্বের একটা সম্পর্ক। এই যে বললাম হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি, তাহলে আ ফার্মার হলো কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট, হ্যাপিও সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাইলে সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টকে যে ভার্বটা জোড়া লাগাই তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, লিঙ্ক করে। তাহলে সাবজেক্টের সাথে
তার কমপ্লিমেন্টকে যে জোড়া লাগায় তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে হি হলো আমাদের সাবজেক্ট আর ফার্মার হলো একটা কমপ্লিমেন্ট, এই দুজনকে জোড়া লাগাইছে কি ইজ। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে জোড়া লাগানো। তাইলে আমরা যদি কোথাও লিঙ্কিং ভার্ব যদি দেখি, লিঙ্কিং ভার্বের পরে নিশ্চয়ই কোনো কমপ্লিমেন্ট আসবে, সে কমপ্লিমেন্টটা হয় হবে অ্যাডজেক্টিভ, নাইলে হবে নাউন। এখন তোমার মনে মধ্যে প্রশ্ন আসছে, ভাই এই জিনিসগুলো আসলে পড়ার গুরুত্বটা কি, এটা এত কিছু কেন পড়াচ্ছেন বেসিকের মধ্যে? হ্যাঁ, এই যে আমরা জানি সাবজেক্ট আর তার কমপ্লিমেন্ট জোড়া লাগাচ্ছে লিঙ্কিং ভার্ব, হ্যাঁ, এটা জানে কি লাভ হবে, পরীক্ষায় কি কাজ আছে? কাজ আছে পরীক্ষায়, চলো আমরা দেখি। আমরা বলছিলাম তাহলে সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের জোড়া লাগাবে লিঙ্কিং ভার্ব, তাই সে কমপ্লিমেন্ট হবে হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ। দেখো কি হবে, যখন বলতেছে হি সিমস ড্রাঙ্ক, তাকে মাদকাসক্ত দেখায়, তাহলে এই যে হির সাথে তার কমপ্লিমেন্টে জোড়া লাগাছে কি সিমস, ড্রাঙ্ক এখানে অ্যাডজেক্টিভ, তাকে মাদকাসক্ত দেখাচ্ছে, ড্রাঙ্ক হলে এখানে অ্যাডজেক্টিভ। তো আমাদের হাসান, হাসান ক্লাসে আছো তুমি? হাত তুলো তো হাসান একটু। হাসান কি ক্লাসে আছে? হাসান, আর তুমি চুপ করে আছো কেন? হাত তুলো না তুমি, তুমি চুপ করে বসে আছো হাসান, হাত তুলো একটু। হ্যাঁ তোমাকে বলতেছি, তুমি তো তাকাচ্ছ অন্যদিকে, তাকাচ্ছ কেন? হ্যাঁ তোমাকে বলছি, ঠিক আছে হাসান। হাসানের বাসা গেছি, হাসান ওই শীতকালে গোসল করবে না সে, হ্যাঁ? বলবো ওকে তোমার হচ্ছে যে কোনো গোসল করতে পারতেছে না। এখন আমরা বুঝতে চেষ্টা করতেছি যে হাসানের গাতে গন্ধ আসতেছে। হুম, এখন এটা ইংলিশ তুমি কি বলবা? তুমি কি হাসান স্মেলস ব্যাড বলবা নাকি ব্যাডলি বলবা? দেখো, তুমি বোঝাতে চাচ্ছ হাসান ইকুয়াল টু দুর্গন্ধ, এটা বোঝাতে চাচ্ছ। এখন তুমি কি ব্যাড লিখবা নাকি ব্যাডলি লিখবা? দেখো, ও যে এতক্ষণ যে কথা বলছি এটা পারলে এটা তুমি পারতা। যখন তুমি বললা, আচ্ছা তোমরা বলো ব্যাড হইলে তোমরা লাইক দাও, আর ব্যাড হলে লাভ দাও, এটা লাভ দাও, এটা তো লাভ রিয়েক্ট, এটা লাইক রিয়েক্ট। ব্যাড নাকি ব্যাডলি? হাসান স্মেলস ব্যাড নাকি ব্যাডলি? লাইক দাও আর লাভ দাও। ব্যাড হলে লাইক, ব্যাডলি হলে লাভ। ওকে, কেউ বলছে ব্যাড, কেউ বলছে ব্যাডলি। দেখো, ওকে, তাইলে আমরা যখন বলতেছি হাসান স্মেলস ব্যাডলি, হ্যাঁ, মানে কদাচিৎ গ্রান নেই সে, তার মানে ওর গ্রান ইন্দ্র এত খারাপ, ওর কোভিড-19 হয়ে ওর নাকের একদম গ্রান খারাপ হয়ে গেছে, খুব ব্যাডলি সে গ্রান নিচ্ছে, হ্যাঁ, ও কোভিড-19 হয়েছে। কিন্তু তুমি যদি বলো, তুমি বুঝাতে চাচ্ছ হাসান ইকুয়াল টু ব্যাড, হাসান স্মেলস ব্যাড, ওর রাতে দুর্গন্ধ আসতেছে, তাইলে এখানে স্মেল যদি লিঙ্কিং ভার্ব হয় এরপরে তুমি বসাবে কি একটা অ্যাডজেক্টিভ। দেখো, অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি প্রপারলি না বসানো যায় তাহলে মিনিংটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। ওকে, এখন আসো আমরা মোটামুটি 20 মিনিটের মতো বলবো জেরান্ড পার্টিসিপল, এরপর আমরা আমাদের ভোকেব ক্লাসে আমরা চলে যাব। এর মধ্যে তোমাদের যদি কারো খিদে লাগে তুমি খাইতে পারো, তুমি ক্লাসের সামনে খাবার দাবার নিয়ে বসতে পারো, খাইতে খাইতে ক্লাস করতে পারো। যদি কারো ঘুম চলে আসে তাহলে তুমি একটু হেঁটে হেঁটে ক্লাস করতে পারো, কানে হেডফোন লাগায়া। কিছু করার নাই, কারণ এখানে তোমাদের পরীক্ষা দ্রুত হয়ে যাবে, এরকম কোনো আমাদের বিলাসিতা করার সুযোগ নাই যে আস্তে ধীরে একটু একটু করে পড়াবো, সুযোগ নাই। তোমাদের পরীক্ষা বেশি দিন নাই, কিন্তু এই কষ্ট করে হলেও তোমাকে ওইভাবে প্রশ্ন করতে হবে, এটা কষ্ট, এতক্ষণ ক্লাস টিচারের জন্য কষ্ট, কিন্তু আমাকে করতে হবে, যাতে আমাকে চাকরিটা পাইতে হবে। আসলে আমাদের আশরাফ লাভস ডান্সিং, আশরাফ ডান্স করতে পছন্দ করে। এখন যদি আমি যদি বলি এই যে ডান্সিং, এটার ফাংশনটা কি? তুমি বলবা যে ভাই আশরাফ লাভস কি লাভ করে, ডান্সিং লাভ করে, তা ডান্সিং হলো অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ডান্সিং হচ্ছে এখানে অবজেক্ট। মনে রাখবা, সাবজেক্ট এবং অবজেক্টের পজিশনে যারা বসে তারা নাউন গ্রুপ, তারা হচ্ছে নাউন গ্রুপ। নাউন বা নাউনের খালতো ভাই, নাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন বা নাউনের খালতো ভাই। তাইলে এই ডান্সিংটা যেহেতু অবজেক্টের জায়গায় বসছে, তার মানে সে নাউন গ্রুপ। এখন ডান্সিং ওয়ার্ডটা ফর্ম হচ্ছে কিভাবে, নাউন হলে কিভাবে সে ভার্ব প্লাস আইএনজি, নাউনের মতো আচরণ করছে। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো আচরণ করে তখন তাহাকে বলা হয় জিরান্ড। তাহলে আসো আমরা আরো দুটো বাক্য বলি। সুইমিং ইজ গুড ফর হেলথ, এই বাক্যের সাবজেক্ট কি? তুমি বলো সুইমিং হলো সাবজেক্ট, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, এর সাবজেক্ট কি? স্মোকিং হলো এখানে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের জায়গায় যারা বসে তারা নাউন গ্রুপ, তাহলে সুইমিং এবং স্মোকিং দুজন নাউন, নিঃসন্দেহে নাউন গ্রুপেরা। কেমন নাউন? ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করবে তখন তাদেরকে বলা হয় জিরান্ড। দেখি কোন কোন জায়গায় জিরান্ড বসতে পারে, যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। কোন কোন জায়গায় নাউন বসতে পারে?
সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, তাহলে ওখানে জিরান বসতে পারে। রানিং ইজ এ গুড ওয়ে টু এক্সপ্লোর। নাউন বসতে পারে অবজেক্টের জায়গায়, হি লাইকস রানিং, কি পছন্দ করে, রানিং পছন্দ করে, তাহলে অবজেক্টের জায়গায় বসতে পারে জিরান্ড। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন বসতে পারে। আই এম থিঙ্কিং অফ রানিং, তাহলে এটা বসছে কার পরে, প্রিপোজিশনের পরে, তাহলে প্রিপোজিশন পরে আমাদের এখানে জিরান্ড বসতে পারে। যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। ওকে, আমরা জানি কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু আমাদের নাউন বসতে পারে, তাহলে কমপ্লিমেন্টের জায়গায় জিরান্ড বসতে পারে। মাই নিউ হবি ইজ রানিং, আমরা বলতে পারি না মাই নিউ হবি ইকুয়াল টু রানিং, বলতে পারি না আমার নিউ হবি ইকুয়াল টু রানিং। আমার নিউ হবিটা কি, এটা বোঝাচ্ছে নিউ হবি ইকুয়াল টু রানিং। নিউ হবিটার প্রকাশ করতেছে, নিউ হবিটাকে রিনেম করতেছে, তাহলে রানিংটা এখানের মধ্যে নাউন। যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি বসে, অবজেক্টের জায়গায় বসতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। জিরান্ড দেখতে কেমন, ওর দেখতে ভার্ব প্লাস আইএনজি। ডিসপ্লেটা কেমন, ভার্ব প্লাস আইএনজি। যদি নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা বলবো জিরান্ড। এখন আসো কিছু ওয়ার্ড। আই সুইম এভরিডে ইন দ্য সুইমিং পুল, সুইমিং পুলে আমি প্রত্যেকদিন সুইম করি। আই বট সাম নিউ রানিং শুজ, আমি কিছু দৌড়ানোর জুতা কিনছি। এখন তোমার মধ্যে প্রশ্ন হচ্ছে, এই সুইমিং এবং রানিং এরা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? আসো দেখি তো। যদি অ্যাডজেক্টিভ হইতো তাহলে সুইমিং ওয়ার্ডটা পুলকে মডিফাই করতো। আচ্ছা, এই সুইমিং দ্বারা কি এমন কোন পুল বোঝাচ্ছে যে পুলটা সুইমিং করে, পুল নিজে সুইমিং, এরকম কোনো, এটা পুলের কোনো অবস্থা বোঝাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস হলে লাইক দাও, নো হলে ডিসলাইক দাও। এই সুইমিংটা কি পুলকে মডিফাই করে? পুল কি সুইমিং করতেছে এরকম কিছু? এরকম কিছু না, এরকম কিছু না। সুইমিং পুল পুরোটা একটা নাম, এটা কম্পাউন্ড। যদি বলতাম আই স দা গার্ল সুইমিং, আমি মেয়েটাকে সাঁতারত অবস্থা দেখছি, এই সুইমিং ওয়ার্ডটা দা গার্লকে মডিফাই করছে। আমি মেয়েটাকে সাঁতার কাটা অবস্থা দেখছি, এই সুইমিংটা দা গার্লের মডিফায়ার। যেহেতু দা গার্ল নাউন সেজন্য সুইমিং হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এই সুইমিং অ্যাডজেক্টিভ না, কারণ এই সুইমিং পুলকে মডিফাই করে না, সুইমিং পুল পুরোটা একটা নাম। আই স দ্য বয় রানিং, আমি ছেলেটাকে দেখছি রান করা অবস্থায়। আই স দ্য বয় রানিং, আমি দেখছি রানিং করা অবস্থায়। এই রানিংটা কিন্তু দা বয়কে মডিফাই করে। আমি ভালোটাকে দেখছিলাম কোন অবস্থায়, রানিং করা অবস্থায়। এই রানিংটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই রানিংটা অ্যাডজেক্টিভ না, কারণ এটা শুকে মডিফাই করে না যে এমন কোন শু যেটা দৌড়াতে পারে না, শু দৌড়ায় না। রানিং শু পুরো একটা নাম, এগুলো বলে কম্পাউন্ড নাউন, টু ওয়ার্ড নাউন। সুইমিং পুল, রানিং শু, এখানে সুইমিং ও নাউন, রানিং ও কি নাউন, সুতরাং এগুলো জিরান্ড। তো আমাদের ফাতেমা আসছে কিনা ক্লাসে? ফাতেমা ক্লাসে আছে কিনা? তো আমি ফাতেমাদের বাসায় গেছিলাম একবার, ফাতেমা আসছো নি ক্লাসে? এই যে ফাতেমা হাত তুলছে, তো ফাতেমা বাসায় গেছিলাম, তো দেখি যে আমি একটু অবাক হয়ে গেলাম, দেখি যে ও বিড়ি খাচ্ছে এখানের মধ্যে। তাই বললাম ফাতেমা তুমি এটা কি করতেছো, বিড়ি খাচ্ছ কেন? তোমার আপনি এইটার একটা এক্সাম্পল ক্লাসে দিয়েন তাহলে। তো আমি চিন্তা ঠিক আছে একটা এক্সাম্পল দেই তাহলে। আই স ফাতেমা স্মোকিং, ফাতেমাকে দেখছিলাম বিড়ি খাওয়া অবস্থায়। প্রথম বলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা, যদি সেটা এখানে রিলেভেন্ট না, কারণ ফ্রেজ ক্লজ পড়াবো না এখানে। স যদি হয় লাভ দাও, আর স্মোকিং হলে লাইক দাও। স ফাইনাইট ভার্ব, ওকে ঠিক আছে। তাহলে স্মোকিং তাহলে নন ফানি, তার মানে স্মোকিং কি বের করি, আই স ফাতেমা স্মোকিং। এখন প্রথমে বলো এই স্মোকিংটা এইখানে কি করতেছে, আই স ফাতেমা স্মোকিং, ফাতেমাকে দেখছি বিড়ি খাওয়া অবস্থায়। তাহলে স্মোকিং ওয়ার্ডটা ফাতেমাকে মডিফাই করতেছে, ফাতেমার অবস্থা বোঝাচ্ছে, আমি বিড়ি খাওয়া অবস্থা দেখছি তাকে, তাহলে স্মোকিংটা ফাতেমার অবস্থা বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা বলতাম স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ বাট গুড ফর আরফিন ভাইস পকেট, আমার পকেটের জন্য আবার গুড। হ্যাঁ, কারণ বিড়ি কোম্পানি শেয়ার কিনছে, তো সেই জন্য তোমরা বিড়ি খেলে আমারই লাভ হবে, আমি এই জন্য খাও সমস্যা নাই, তুমি বিড়ি খেলে আমারই লাভ হবে। আর এমনি ডাক্তারদের লাভ হবে তোমার বিড়ি খেলে, বিদ্যুৎ তোমরা যদি বেশি বেশি বিড়ি খাও তাহলে ডাক্তার অনেক রুগী পাবে, ডাক্তারও তো ভাই খাইতে হবে ভাই। হ্যাঁ, আল্লাহ পাক তো সিস্টেম করে রাখছে, রিজিকের ব্যবস্থা হইতে হবে, তো তোমরা বিড়ি না খেলে অসুখ কেমন হবে, তোমাদের ক্যান্সার হবে, অসুখ হবে, তখন ডাক্তার কাছে আসবা। আবার আমি বিড়ি কোম্পানি শেয়ারও কিনছি, সে কিন্তু লাভ হবে, রুগীও পাবো, সব দিকে লাভ, তো এই জন্য আমি মনে করি বিড়ি খাওয়া উচিত সবাই। আচ্ছা ঠিক আছে, তো আই স ফাতেমা স্মোকিং, এখানে স্মোকিং আর স্মোকিং দুটো সেম না,
যখন বলতো স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং স্বাস্থ্যের জন্য খারাপ, এই জায়গায় স্মোকিং হলো সাবজেক্ট, এই স্মোকিং সাবজেক্ট, তাহলে সে নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন হলে লাভ দাও, অ্যাডজেক্টিভ হলে লাইক দাও। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, স্মোকিং সাবজেক্ট, ভেরি গুড, তাহলে নাউন, এটা নাউন, তাহলে এটা জিরান্ড। কিন্তু এই স্মোকিং তো নাউন না, এই স্মোকিংটা ফাতেমার অবস্থা বোঝাচ্ছে। আমি ফাতেমারে দেখছিলাম বিড়ি খাওয়া অবস্থায়, আই স ফাতেমা স্মোকিং, স্মোকিংটা ফাতেমার মডিফায়ার, তাহলে এই স্মোকিংটা ফাতেমার অবস্থা বোঝাচ্ছে, সুতরাং সে অ্যাডজেক্টিভ। ডিসপ্লেটা কেমন? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যদি তারা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন তাহাদেরকে বলা হয় পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন বলে পার্টিসিপল, নাউনের মতো আচরণ করবে তখন তাকে বলা হয় জিরান্ট। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। উদ্যম হয়তো তোমার লাগবে না, তারপর নাইস টু নো। এখন তুমি যদি শুধু এতটুকু যদি পড়ো তাহলে তুমি পুরোটা জানলা না। পার্টিসিপল শুধুমাত্র অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে এরকম না, পার্টিসিপল অ্যাডভার্বও হইতে পারে, পার্টিসিপল অ্যাডভার্বও হইতে পারে। আবার পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিছুই না, সে ভার্বই থাকবে, টেন্স গঠনে হেল্প করতে পারে, এরকমও হইতে পারে। তাহলে পার্টিসিপল সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে, অ্যাডভার্বের মতো আচরণ করতে পারে, সে পিওর ভার্বের মতো আচরণ করতে পারে টেন্স গঠনের জন্য, তিনটাই সে করতে পারে। জিরান্ট শুধুমাত্র নাউনের মতো আচরণ করবে। পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, সে ভার্ব থেকে যেতে পারে। চলো আমরা একটু দেখি একটু পার্টিসিপল তাহলে কি কি রকম পার্টিসিপল আমরা পড়বো। একটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন। হ্যাঁ, ইট, এট, ইটেন। হ্যাঁ, আমরা পড়ছিলাম এটা হলো প্রেজেন্ট ফর্ম V1, এটা পাস্ট ফর্ম V2, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ওখানে আমরা একটা শব্দ ছিল পার্টিসিপল, যদি বুঝি নাই পার্টিসিপল কি জিনিস, হ্যাঁ মাস্টার পড়াছিল, বুঝি নাই আমরা। তাইলে কি কি পার্টিসিপল হতে পারে? পাস্ট পার্টিসিপল হতে পারে, ওই যে ভার্বের V3 ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, হইতে পারে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এদেরকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। আর ধর হ্যাভিং প্লাস ভার্বের V3, যদি বলি যে হ্যাভিং ইটেন রাইস, ভাত খাইয়া, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, ভাত খাইয়া আমি স্কুলে গেছিলাম। অতীতকালে দুটা কাজ হয়েছে, দুইটা কাজের মধ্যে একটা আগে ঘটছে, ভাত খাওয়াটা আগে ঘটছে, ওটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। হ্যাভিং ইটেন রাইস, আই ওয়েন্ট টু স্কুল, স্কুলটা পরে ঘটছে। তাইলে হ্যাভিং প্লাস ভার্বের V3 এটা বলে পারফেক্ট পার্টিসিপল। নাইস টু নো, এটা তোমাদের জন্য নাইস টু নো। হ্যাঁ, বিসিএস যারা দেবে তাদের জন্য হয়তো লাগবে নাইস টু নো। পার্টিসিপল চিনলে তোমার হবে। এখন আসো, তো মনের মধ্যে প্রশ্ন আসতেছে, ভাই আপনি যে বললেন যে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, কেমনে হয়? তাহলে ব্রেক আমরা জানি যে ব্রেক V1, ব্রোক V2, ব্রোকেন V3। তা দেখি তো ব্রোকেন অ্যাডজেক্টিভ হইতে পারে কিনা। যেমন বলতেছি দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার, যে কাটা গ্লাস আমার আঙুল কেটে ফেলছে। তো এই যে ব্রোকেনটা কি কার মডিফায়ার? গ্লাসের মডিফায়ার। ব্রোকেন গ্লাস, কেমন গ্লাস? ব্রোকেন গ্লাস। তাহলে ব্রোকেনটা আমার এখানে পাস্ট পার্টিসিপল এবং গ্লাসকে মডিফাই করছে সে অ্যাডজেক্টিভ। ওকে, আ ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, যে কান্না করার যে বাচ্চাটা তার অ্যাটেনশন দরকার। এখানে ক্রাইংটা বেবিকে মডিফাই করছে, সুতরাং ক্রাইংটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ও ভার্বের লগে আইএনজি যুক্ত হয়েছে, সেই জন্য সে হলো পার্টিসিপল। তাহলে ভার্বের আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল, স্পেসিফিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল। আমি জানি তোমাদের 1 ঘন্টা পরে অনেকের মনোযোগ কমে গেছে, অনেক কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আমার কম কষ্ট হচ্ছে না, আমি চিল্লাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আমরা একটা ভালো ফল পাবো। হ্যাঁ, আমরা একটা চাকরি হয়ে যাবে। একটা চাকরি কত দরকারি, চাকরি হওয়ার পরে তুমি এবার 5-10 বছর করে তুমি ছেড়ে দাও, সাইনবোর্ড লেগে যাবে তোমার গায়ে। চাকরি বিক্রি করে 5-10 বছর করে ছেড়ে দাও দরকার হলে, সাইনবোর্ড একটা লাগবে তোমার, এরপর তুমি ব্যবসা ব্যবসা বাণিজ্য যা খুশি তা করো, বা সমাজে তোমার স্ট্যাটাস তোমার দাঁড়াবে, নেটওয়ার্কিং হবে। আর তোমরা এখানে যারা প্রাইমারিতে জয়েন করবা, তোমরা আসলে শুধু প্রাইমারি স্যালারি ডিপেন্ডেন্ট তোমরা হবে না, কারণ তোমরা এখানে এখন যারা জয়েন করে প্রাইমারিতে প্রায় সবাই ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট সবাই। তোমরা চাইলে তোমার যখন পোস্টিং হবে তুমি এখানে স্টুডেন্ট পড়াতে পারো, আদার্স অনেক কিছুই করতে পারবা। তোমার প্রাইমারি ক্লাস টাস নিয়ে অনেকে তোমার টাইম থাকবে। মেয়েদের কাছে তো সম্ভব না, তার ঘর সংসার করে সম্ভব না, ছেলেদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব, তুমি ক্লাস টাস নিয়ে এরপরে তুমি ছোটোখাটো অনেক কিছুই করতে পারবা, ছোটোখাটো না বড় করে করতে পারবা। তো আমরা ওই কষ্টটা করার জন্য, এই কষ্টটা করার জন্য আমরা কি ওই ফলটা আমরা পাবো আর কি। দেখো একটু আগে যে বলছে অনেকে বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া আপনি বলছেন যে পার্টিসিপল নাকি অ্যাডভার্ব হতে পারে, এই কথাটা শুনি নাই কোথাও, এইটা আসলে কেমনে? তো চলো দেখি অ্যাডভার্ব হতে পারে কিনা। ফিলিং টায়ার্ড, ক্লান্ত হইয়া সে ওয়েন্ট টু বেড আর্লি, সে
আর্লিতে বেডে চলে গেছে। এখন আমি যদি বলি শি ওয়েন্ট টু বেড আর্লি, কখন ওয়েন্ট টু বেড আর্লি, কেন ওয়েন্ট টু বেড আর্লি, কিভাবে ওয়েন্ট টু বেড আর্লি, তুমি যেমনি প্রশ্ন করবা করো, যেমনি প্রশ্ন করবা করো, ভার্বকে মডিফাই করা হচ্ছে। যেমনি প্রশ্ন করবা করো, ওয়েন্টকে মডিফাই করা হচ্ছে। শি ওয়েন্ট টু বেড আর্লি, কেন, ফিলিং টায়ার্ড। শি ওয়েন্ট টু বেড আর্লি, কিভাবে, ফিলিং টায়ার্ড। তো যেমন প্রশ্ন করবো করো, ভার্বকে মডিফাই করা হয়। ভার্বকে যদি মডিফাই করি তাহলে তারা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব হলে লাভ দাও, অ্যাডজেক্টিভ হলে লাইক দাও। অ্যাডভার্ব হইলে লাভ দাও, অ্যাডজেক্টিভ হলে লাইক দাও। ভেরি গুড। তাহলে ফিলিং হচ্ছে আসলে অ্যাকশনকে মডিফাই করে, ফিলিং হলে এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা জানি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। জিরান শুধুমাত্র নাউন, জিরান শুধুমাত্র নাউন, কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, এবং ভার্ব হিসেবে সে থেকে যেতে পারে। সারপ্রাইজড বাই দ্য নিউজ হি ডিডন্ট রেসপন্ড, সে রেসপন্ড করে নাই, হি ডিডন্ট রেসপন্ড করে নাই। কেন রেসপন্ড করে না, ওয়াই? তখন তুমি বলতে পারবা যে সারপ্রাইজ বাই দ্য নিউজ। তাহলে সারপ্রাইজটা আসলে কাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করে, রেসপন্ডকে মডিফাই করে, সেই জন্য সারপ্রাইজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুই ভাবে কি পার্টিসিপল বসতে পারে। সারপ্রাইজ হচ্ছে কি পার্টিসিপল। তুমি তুমি যদি কেমন পার্টিসিপল, পাস পার্টিসিপল, অদ্দূর ডিপ লাগবে না, এটা কেমন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি গুলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ভি3টা পাস পার্টিসিপল। ওকে, তাই এরকম হইতে পারে দ্য গার্ল ওয়ারিং আ রেড ড্রেস স্মাইলড, হ্যাঁ, লাল জামা পরা মেয়েটা আমার দিকে একটু মুচকি হেসে দিছে, আমাকে খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, একটু মুচকি হেসে দিছে, হ্যাঁ। ওকে, তো ওই যে মুচকি হাসি দিয়ে দিল, তার দ্য গার্ল, হ্যাঁ, ছেলের আবার মেয়ে মুচকি হাসি দিলে অনেক কিছু ইয়া করে ফেলো, আমাকে মনে হয় সে ভালোবেসে ফেলছে। তোর কোন একটা মেয়ে হাসি দিয়েছে আর কি একটু, সে মনে করো আমাকে মনে হচ্ছে ভালোবেসে ফেলছে, মনে বিয়ে করে ফেলো আমাকে। ওকে, তাইলে এই যে ওয়ারিংটা, ওয়ারিংটা কি করতেছে, দ্য গার্ল ওয়ারিং এ রেড ড্রেস, লাল জামা পরা মেয়েটা, লাল জামা পরা মেয়েটা। তাহলে এই ওয়ারিংটা হচ্ছে গার্লকে মডিফাই করতেছে, লাল জামা পরা মেয়েটা আমার দিকে হাসি দিছে, এই ওয়ারিংটা আসলে দা গার্লকে মডিফাই করতেছে। তাহলে ওয়ারিংটা যেহেতু দা গার্লকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করার কারণে ওয়ারিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে ওগুলো হচ্ছে পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপলের সাথে আরেকবার একটা শব্দ জোড়া লাগছে, সেই জন্য সেটা ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ। আমরা ফ্রেজ ক্লজ বিস্তারিত যাবো না, প্রাইমারিতে আসা নয় ফ্রেজ ক্লজ, সেই জন্য আমরা বিস্তারিত যাচ্ছি না। তোমরা চাইলে আমাদের ইউটিউবে এটা সুন্দর একটা ক্লাস আছে, যারা বিশেষ দিবা P2 এর ইউটিউব চ্যানেলে, P2 এ ইউটিউবে দেখবা, আমি কয়দিন আগে 50 পেজের ক্লাস নিচ্ছি ফ্রেজ ক্লজের, ওইখান থেকে তুমি দেখতে পারবা চাইলে, খুব সুন্দর একটা ক্লাস আছে, যারা জানতে চাও আর কি, যারা বিশেষ দিবে তারা, প্রাইমারিতে লাগবে না। তাহলে এটা পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ। তাহলে ওয়ারেন্ট হলো কি অ্যাডজেক্টিভ। কনসিডারিং দ্য ফ্যাক্টস উই চেঞ্জ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনকে চেঞ্জ করছি, কেন, ওয়াই, কনসিডারিং দ্য ফ্যাক্ট, ওই ফ্যাক্টটা কনসিডার করে। তার মানে কনসিডারিংটা আসলে কি করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। ভার্বের ওয়াই কোশ্চেনের ভার্বটা কেন ঘটে, কিভাবে ঘটে, কখন ঘটে, কোথায় ঘটে, এই অ্যান্সারগুলো যারা দিবে তারা অ্যাডভার্ব। তাহলে কনসিডারিং হচ্ছে কি নাকি অ্যাডভার্ব। আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হোক অ্যাডভার্ব হোক, এগুলো আমরা বলবো কি পার্টিসিপল। তাহলে এই কনসিডারিং দ্য ফ্যাক্ট পুরোটা পার্টিসিপিয়াল ফ্রেজ। ক্যান ইউ ফিক্স দ্য রানিং টেপ, তুমি কি চলমান টেপটা ঠিক করতে পারবা? এই রানিংটার ফাংশনটা কি, এই রানিংটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? টেপকে মডিফাই করছে, তুমি কি চলমান টেপটা ঠিক করতে পারবা? চলমান টেপটা কি ঠিক করতে পারবা? যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে লাভ দাও, আর অ্যাডভার্ব হলে লাইক দাও, অনেকে লাভ দিছো। ক্যান ইউ ফিক্স দ্য রানিং টেপ, তার রানিংটা হলো টেপকে মডিফাই করতেছে, হ্যাঁ, চলমান টেপ যেহেতু নাউনকে মডিফাই করতেছে সেজন্য রানিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, ওগুলো কি বলি আমরা পার্টিসিপল বলি। রানিং দ্য টেপ উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, অনেক সময় আমাদের টেপের মধ্যে কি হয়ে যায়, এয়ার পকেট জমে যায়, তো টেপটা চালাই দেয়া, টেপ চালায় দেয়া উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, এইখানে রানিংটা কি আমাদের সাবজেক্ট। রানিং হচ্ছে কেন আমাদের সাবজেক্ট। রানিং দ্য টেপ, টেপ চালানো, উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, এই রানিংটা কেন সাবজেক্ট। তাহলে ও কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন হলে লাভ দাও, নাউন হলে লাভ দাও, আর অ্যাডজেক্টিভ হলে লাইক দাও। এই রানিংটা কিন্তু নাউন, কেন, কারণ সে সাবজেক্ট, যেহেতু সে নাউন, ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন, সেহেতু সে কি জিরান্ট। এবার আসো আমাদের ডাইনিং টেবিল, রিডিং টেবিল, সুইমিং সুইট, ওয়াকিং স্টিক, এটা কি জিরান্ট নাকি পার্টিসিপল? জিরান্ট হলে লেখো লাভ, আর পার্টিসিপল হলে দাও লাইক দাও, এটা লাইক দাও। আমরা জানি ডাইনিং ওয়ার্ডটা টেবিলকে মডিফাই করে না, এমন কোন টেবিল যে ডাইন করে, ডাইন মানে খাওয়া, টেবিল কি খায়?
এই টেবিল কি পরে? না, এটা দুটো একসাথে একটা নাম। ডাইনিং টেবিল পুরোটা একটা নাম, রিডিং টেবিল পুরোটা একটা নাম, সুইমিং স্যুট পুরোটা একটা নাম, ওয়াকিং স্টিক এটা পুরোটা একটা নাম। যদি বলতাম যদি বলতাম আই স দ্য ওল্ড ম্যান ওয়াকিং, আমি বয়স্ক লোকটাকে দেখছিলাম হাঁটতে, এই ওয়াকিংটা কিন্তু ওল্ড ম্যানকে মডিফাই করে, কিন্তু ওয়াকিং স্টিকের মধ্যে ওয়াকিংটা কিন্তু কাকে মডিফাই করে না, এটা একটা নাম ওয়াকিং স্টিক। এটা হচ্ছে জিরান্ট। দ্য গার্ল কেম টু ইয়ার মাদার লাফিং, মেয়েটা তার মার কাছে আসছে হাসতে হাসতে। দ্য গার্ল কেম টু ইয়ার মাদার রানিং, মেয়েটা তার মার কাছে আসছে দৌড়াইতে দৌড়াইতে। লাফিং যদি হয় জিরান্ট তাহলে লাভ দাও, আর পার্টিসিপেল হলে লাইক দাও, পার্টিসিপেল হলে লাইক দাও। লাফিংটা মেয়েটাকে মডিফাই করছে, দ্য গার্ল কেম টু ইয়ার মাদার লাফিং, মেয়েটা তার মার কাছে আসছে হাসতে হাসতে। লাফিংটা গার্লের মডিফায়ার। দ্য গার্ল কেম টু ইয়ার মাদার রানিং, মেয়েটা তার মার কাছে আসছে দৌড়াইতে দৌড়াইতে, রানিংটা দ্য গার্লের মডিফায়ার। যেহেতু নাউনের মডিফায়ার সে তার অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ সেটা তারা কি পার্টিসিপল। মেহরান স আ ফ্লাইং বার্ড, ফ্লাইং একটা ফ্লাইং বার্ড সে দেখছে। যদি হয় জিরান তাহলে দাও লাভ, যদি হয় পার্টিসিপল তাহলে দাও লাইক। ফ্লাইং বার্ড, ফ্লাইংটা বার্ডের মডিফায়ার অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপল। আই স দ্য বয় এন্টারিং দ্য ক্লাসরুম, আমি বাচ্চাটাকে দেখছিলাম ক্লাসে ঢুকতে দেখছিলাম। এন্টার এন্টার কি করতেছে? বয়কে মডিফাই করতেছে, তাহলে এন্টার এন্টার অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল। দ্য ম্যান হু ইজ ক্যারিং দ্য লাগেজ ইজ হিজ ব্রাদার, মানুষ যে লাগেজটা বহন করতেছিল সে তার ভাই। এইখানে ক্যারিংটা অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না, নাউনও না, জাস্ট টেন্সের ফর্মে, টেন্সের স্ট্রাকচারে আমাদের কি হয়েছে, এই যে ইজের সাথে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এর পরে যে ভাবটা বসে তার লোক আইএনজি বসে। টেন্সের মধ্যে যে টেন্সের কারণে যদি বলি যে আই এম রিডিং দ্য বুক, আই এম রিডিং দ্য বুক, তো এই ভার্বের লোক আইএনজি কেন বসছে? এটা টেন্সের নিয়মে বসছে। তাহলে এই রিডিংটাও পার্টিসিপল। কেন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা কত রকম পার্টিসিপল পেয়েছি? পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না, সে ভার্বে রয়ে যাবে, কিন্তু টেন্স ফর্মের জন্য তার লগ আইএনজি বসছে সেই জন্য। এখন ছোট্ট করি আমরা একটু 5 মিনিটসে জেরান্ড ভার্বাল নাউন। হ্যাঁ, দেখো আমরা জেরান্ডকে আমরা নাউন বলতেছি, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা যদি বলি দ্য হান্টিং অফ টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার নিষিদ্ধ। এবার যদি বলি হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার করা নিষিদ্ধ। এখন কোনটার গায়ে তোমার ভার্বের গ্রান আছে? এটার গায়ে যদি থাকে তাহলে তুমি লাভ দাও, এটা গায়ে থাকলে লাইক দাও। কোনটা গায়ে ভার্বের গ্রান আছে? হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার করা নিষিদ্ধ। আর দা হান্টিং অফ টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার নিষিদ্ধ। এটার গায়ে একটু একটু ভার্বের গ্রান আছে। ওই যে আমরা যখন ক্লাস 5 থেকে যখন হাই স্কুলে উঠি তখন আমাদের বাইরে বলে না তোর গা থেকে কিন্তু প্রাণীর গন্ধ যায় না এখনো, হ্যাঁ বলে না? ওকে, তাহলে এর গা থেকে একটু প্রাণীর গ্রান আছে, হ্যাঁ প্রাণীর গ্রান না, সরি ভার্বের গ্রান আছে। এর গায়ের মধ্যে কোনো ভার্বের গ্রান নাই, এ পিওর নাউন। তাহলে পিওর নাউন বানানোর জন্য, পিওর নাউন বানানোর জন্য ওর আগে একটা, ও যাতে বেয়াদবি করতে না পারে, যাতে বেয়াদবি করতে না পারে, ওর আগে একটা ডিটারমিনার বসাইছি, পরে একটা প্রিপোজিশন বসাইছি আমরা, বসায়া ওর একদম পিওর নাউন বানাই দিছি, ওইটা হয়ে গেল ভার্বাল নাউন। আর ওর গায়ের মধ্যে একটু ভার্বের গ্রান রয়ে গেছে, ওগুলো জিরান্ড। তাইলে আমরা জানি যে জিরান্ডের আগে তুমি ডিটারমিনার, পরে যদি প্রিপোজিশন বসাই দাও ওই জিরানটা একদম পিওর নাউন হয়ে যাবে। সো দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, এটা জিরান নিঃসন্দেহে, জিরান নিঃসন্দেহে, কিন্তু এইটা কি হয়ে গেছে, জিরান্ডের আগে বসাতে ডিটারমিনার, পরে বসাচ্ছি আমরা প্রিপোজিশন, এটা কি হলো ভার্ব নাউন হলে লাভ দাও, লাভ দাও, জিরান্ড হলে লাইক দাও। তাহলে জিরান্ডের আগে যদি ডিটারমিনার বসাও, পরে যদি প্রিপোজিশন বসাও, তখন একদম পিওর ভার্বাল নাউন হয়ে যাবে, পিওর নাউন হয়ে যাবে। এখানে জিরান্ডের আগে যদি বসাও একটা ডিটারমিনার, পরে যদি বসে প্রিপোজিশন, তখন সে পিওর নাউন হয়ে যাবে, কোন বেয়াদবি করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম যে আমরা ভার্বাল নাউন হওয়ার জন্য আগে দিয়ে কোন ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসতে পারে, পরে দিয়ে একটা প্রিপোজিশন দিলাম আমরা। আই রিকগনাইজড হি ইজ রাইটিং অন দ্য এনভেলপ, তাহলে এখানের মধ্যে রাইটিং এর কাজটা কি অবজেক্ট, আই রিকগনাইজ করছিলাম, কি রিকগনাইজ করছিলাম, হি ইজ রাইটিং অন দ্য এনভেলপ, এটা রিকগনাইজ করছিলাম, এটা পুরোটা অবজেক্ট, তাই না? তো অবজেক্টের জায়গায় বসবে নাউন, বসবে নাউন বসার কারণে রাইটিংকে আমরা জিরান্ড বলতে পারবো।
এখন জিরান্ডের আগে আছে আমাদের একটা ডিটারমিনার, হি ইজ ডিটারমিনার অনলি প্রিপোজিশন। তুই বল ভাই হি ইজ দ্য ডিটারমিনার, এটা কেমন বুঝবো? ডিটারমিনার ক্লাস আমরা লিস্ট দিব, ফুল লিস্ট দিয়ে দিব, হ্যাঁ ডিটারমিনার লিস্ট দিয়ে দিব যে কি কি ডিটারমিনার আছে। তাহলে আগে দিই ডিটারমিনার, পরে দিই প্রিপোজিশন, কারণে ওরে আমরা একদম পিওর ভার্বাল নাউন বানিয়ে ফেলছি, একদম দুধ দিয়ে গোসল করে ফেলছি ভার্বাল নাউন সে। তাহলে মনে রাখতে হবে ভার্বাল নাউন এক ধরনের নাউন যেটা ভার্ব থেকে আসছে, ভার্ব থেকে আসলেও ওর গায়ে ভার্বের কোনো ফোর্স থাকে না, শুধু নাউনে ফোর্স থাকে। যেমন তোমরা বলছিলা হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, এটা এর গায়ে ভার্বের গ্রান রয়ে গেছে এখনো, কি নাউন ঠিক আছে, ভার্বের গ্রান কিন্তু এখন রয়ে গেছে, এটা জিরান্ড। আর এর গায়ে ভার্বের কোনো গ্রান নাই, তাহলে জিরান্ডের আগে যদি তুমি একটা ডিটারমিনার বসাও, পরে যদি প্রিপোজিশন বসাও, তখন সেটা পিওর ভার্বাল নাউন হয়ে যাবে। এই জন্য বলা হয় জিরান্ডের গায়ে ভার্ব এবং নাউন দুটোরই ফোর্স থাকে, তো ভার্বাল নাউন বিশুদ্ধ নাউনের মতো আচরণ করে। শেষ করার আগে একটা কথা বলি, রাইট থেকে রাইটিং, রাইটিং ভার্বাল নাউন, রিড থেকে রিডিং ভার্বাল নাউন, বিল থেকে বিল্ডিং ভার্বাল নাউন, অ্যারাইভ থেকে অ্যারাইভাল ভার্বাল নাউন, রিফিউজ থেকে রিফিউজাল ভার্বাল নাউন, প্রপোজ থেকে প্রপোজাল ভার্বাল নাউন, ডিস্ট্রাক্ট থেকে ডিস্ট্রাকশন ভার্বাল নাউন। দেখো তো এই রাইটিং এবং জিরান্ড হিসেবে বসতে পারে, তাই না? জিরান্ড হতে পারে, এটা রিডিং জিরান্ড হতে পারে, এই ডিস্ট্রাকশন না, বিল্ডিং এই জিরান্ড হতে পারে। তাহলে আমরা বলতে পারি সব জিরান্ড কিন্তু ভার্বাল নাউন, তাই না? বেসিক্যালি কিন্তু সব ভার্বাল নাউন জিরান্ড নয়, এটা জিরান্ড নয়, জিরান্ড নয়, এটা জিরান্ড নয়, এটা জিরান্ড নয়, রাইট? আলাদা করে কেন বললাম আমরা এখানের মধ্যে? কারণ হচ্ছে পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসে যে জিরান্ডটা ভার্বাল নাউনের মধ্যে আলাদা করে বলে। তা আমরা কি করলাম এখানের মধ্যে, আমরা দুটো সেন্টেন্স লেখো, শান্তিতে ঘুমানো গুরুত্বপূর্ণ, স্লিপিং পিসফুল ইজ ইম্পর্টেন্ট, তাহলে স্লিপিং এখানে জিরান্ড। তাহলে এই দ্য কিলিং অফ এন অ্যানিমাল ইজ এ গ্রেট সিন, এই কিলিং এর আগে লাগাচ্ছে ডিটারমিনার, পরে লাগাচ্ছে প্রিপোজিশন। তাহলে কি হয়ে গেল এখন সে, যদি হয় ভার্বাল নাউন তাহলে লাভ দাও, জিরান্ড হলে লাইক দাও, ভার্বাল নাউন হলে লাভ দাও, আর জিরান্ড হলে লাইক দাও। তাহলে জিরান্ডের আগে দিয়ে লাগাবো ডিটারমিনার, পরে দিয়ে লাগাবো প্রিপোজিশন, তাহলে সেটা ভার্বাল নাউন হয়ে যাবে। সহজ জিনিস, রাইট? শেষ না, আমরা খুব শর্টে 15 মিনিটে আমরা ভোকাবুলারি একটু পড়ে দেব। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এটা খুব স্বাভাবিক কষ্ট হওয়াটা, আমারও টায়ার্ড লাগতেছে, কিন্তু কিছু করার নেই আমাদের এখানে। গতকালকের ক্লাসে আমরা ভোকেব যেগুলো পড়ছিলাম একটু যদি রিক্যাপ করে আসি, আমরা প্রথমে পড়ছিলাম ইমোশন এবং ফিলিংস দিয়ে অ্যাবহর, আবহর নামে একজনকে পাচ্ছিলাম যে সবকিছু ঘৃণা করে। এনিমোসিটি, এনিমিশর যদি আমরা যাই, এনিমি সিটিতে যদি যাই তাহলে হোস্টালিটি বাড়বে, হেট্রেড বাড়বে। এন্ড নয়েজ আমাদেরকে খুব বিরক্ত করে। এনমিটি, এনিমি লোকে টি খেলে এনমিটি বাড়লো। ইন্ডিগনেশন, ইন্ডিয়া যে নেশন আমাদের উপরে খুবই ওরা জুলুম করছে, এই জন্য আমরা খুব অন্যায় ফেটে পড়তেছি, এই আমরা খুবই তোমার কি খুবই ফেটে পড়তেছি। রিমোর্স, সরো, আমরা বলছিলাম কি মোর সরোটা যদি তুমি বারবার সরো করো মনটা খারাপ হয়ে যাবে, রিমোর্স হবে। ডিপ রিগ্রেট। সেঙ্গুইন, একজনে গানটা স্যাং করছে এবং ওয়াইনও খাইছে, তো ওয়াইন খাই যদি গান স্যাং করো তাহলে তো খুব হোপফুল, অপটিমিস্টিক, কেয়ারফুল এরকম হবে। জিল, যার মধ্যে খুব এনথুসিয়াজম আছে, জিল আছে। গ্লুম, ডার্ক রুম, এরকম আলোহীন ঘরে থাকে শুধু গ্লুম, স্যাডনেস, ডার্কনেস। হিলারিয়াস। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে পরের গ্রুপে অ্যালট্রুইজম, সবসময় ট্রু, হ্যাঁ মেয়েরা কিছু বললেই কয় হ্যাঁ আমি পারবো, এটা সবসময় পরোপকারী একটা ভাব থাকে তার মধ্যে, সো অ্যালট্রুইজম পরোপকারিতা। বেনেভোলেন্ট, বেন মানে হচ্ছে গুড, আজকাল একটা গুড ওয়ার্ড পড়বো আমরা, তো বেনেভোলেন্ট তো গুড, তাহলে বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু বা কল্যাণকামী। ভার্চুয়াস, অনেক ভার্চুয়াস আছে। গ্রিডি, প্রচুর গ্রিড আছে। বাইগো ট্রি, বিগ ইগো ট্রি, একজন বলছিল, থ্যাংক ইউ। বিগ ইগো ট্রি, যার মধ্যে প্রচুর ইগোর একটা ট্রি আছে, মনের মধ্যে আত্মভূমিকা, সংকীর্ণতা, অসহিষ্ণুতা এগুলো আছে। রুথলেস, যার ভিতরে কোনো রুথ নাই। লুকুয়াশিয়াস, লুকো মানে টক, যে খুবই পক পক করে, প্রচুর কথা বলে। গ্যালান্ট, গ্যালান্টে আমরা বীরদেরকে সম্মান দেই। অডাসিয়াস, অধিকার চালায়, সে খুব সাহসী হয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে। রেটিসেন্ট, আমাদের তাসান ভাই সে রিটায়ার করে সাইলেন্ট হয়ে গেছে, তাহলে সে খুব চুপচাপ অল্পবাসী। এরপর আমরা পড়ছিলাম হচ্ছে তোমার অ্যাবর্টিভ, ওই যেমন অ্যাবর্শন হয়ে গেছে, তাহলে অ্যাবর্টিভ মানে আনসাকসেসফুল বা ব্যর্থ। ডিলিজেন্ট, তো ডেইলি যেটা জেন্ট করে তো নিশ্চয়ই সে খুব হার্ডওয়ার্ক কিংবা পরিশ্রমী। আর আরো বলছিলাম আমরা যারা ডিলিজেন্ট তারা হইতে পারে লিজেন্ড। ডেক্সটারিটি, ডেক্সটার মানে হচ্ছে রাইট হ্যান্ড, তা ডেক্সটারিটি মানে স্কিল বা দক্ষতা, ডান হাতের দক্ষতা। প্রিকারিয়াস, তাহলে পুরাতন কার যদি তুমি চালাও তাহলে এটা খুব রিস্কি বা ঝুঁকিপূর্ণ। প্রিসাইজ, সাইজটা খুব ভালো, ঠিকঠাক, এক্সাক্ট। প্রোডিজাস, হ্যাঁ, তাহলে যে প্রোডিজি সে খুব প্রোডিজাস, এক্সট্রাঅর্ডিনারি। প্রো লেভেল ডিজিটাল। ইনডোমিটেবল, যাকে ডোমিনেট করা যায় না। ইনডিসপেন্সেবল, যাকে ডিসপেন্স করা যায় না। প্র্যাগমাটিক, যে প্র্যাকটিক্যাল অটোমেটিক। ট্রাম্প, আমাদের ডোনাল্ড ট্রাম্প হয়, ট্রাম্প কার্ড। এরপর আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম আমরা
ইফেমেরাল, ফেমটা খুবই ক্ষণস্থায়ী, ইফেমেরাল। ট্রানজিয়েন্ট, আমরা দুনিয়াতে খুবই ট্রানজিয়েন্টের পিরিয়ডে আছি। ইনএভিটেবল, যেটা এভিটেবল না। সিমিলটেনিয়াস, সিমিলার টাইমে যেটা ঘটে। ব্রেভিটি, যারা আমরা বলছিলাম তারা ব্রেভ, তারা অল্প কথা বলে, ব্রিফ কথা বলে। লেবরিন্থ, জটিল, ল্যাব ইন, ল্যাবে ঢুকলে মাথা মতো খারাপ হয়ে যায়। তো চলো আজকে আমাদের 5 নম্বর চ্যাপ্টার, আমাদের রাফি এবং আয়েশা। সময়কে বুঝে নেওয়ার পর রাফি এবং আয়েশা এবার খেয়াল করলো মানুষের আসল শক্তি লুকিয়ে আছে কথা আর যোগাযোগে। একদিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা হলো। মঞ্চে উঠে প্রথম বক্তা এমনভাবে কথা বললো যে সবাই মুগ্ধ হয়ে গেল। তার কথার ভঙ্গি ছিল একেবারে ইলোকুয়েন্ট। সে প্রতিটি যুক্তি স্পষ্টভাবে উপস্থাপন করলো। কিন্তু এরপরেই আরেকজন বক্তা উঠল, আর তার বক্তব্য ছিল একেবারে বারভোস। এত দীর্ঘ আর জটিল ভাষায় বলল যে শ্রোতারা বিরক্ত হয়ে উঠল। বিতর্ক শেষে রাফিল লক্ষ্য করল ক্লাসের এক ছাত্র সারাক্ষণ গারুলাস আচরণ করছে। সে বারবার একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে বলছে। আরেকজন ছিল পুরো উল্টো, সে ছিল একেবারে রেটিসেন্ট। প্রশ্ন করা হলে শুধু মাথা নেড়ে উত্তর দিত। আশা তখন বলল, দেখো, কখনো কখনো একটা ইউলজি মানুষের জীবন পাল্টে দিতে পারে। যেমন কি মারা গেলে তাকে স্মরণ করে সুন্দর কিছু বলা। তখন শিক্ষক এসে বললেন, তবে মনে রেখো সবসময় সুন্দর কথা বলা জরুরি না, মাঝে মাঝে সমালোচনা দরকার হয়। যেমন আমি যদি তোমাদের ভুল ধরিয়ে দিই, সেটা ক্যাস্টিগেট হলেও তোমাদের ভালো হবে। সবাই হেসে উঠলো, কারণ তারা জানতো শিক্ষকের প্রতিটি কথা ডিডাকটিক। চলো ওয়ার্ডগুলো। তাহলে ইলোকুয়েন্ট মানে যে প্রভাবশালী ভাষা, গাম্ভীর্যপূর্ণ ভাষা। ভার্বোস, অতিরিক্ত শব্দ। গ্যারুলাস, বাচাল। রেটিসেন্ট, চুপচাপ। ইউলজি, প্রশংসা। ক্যাস্টিগেট, সমালোচনা করা। ডিডাকটিক, শিক্ষা দেওয়া, শিক্ষামূলক। আসো আমরা এখন ওয়ার্ডগুলি কীভাবে মনে রাখবো এটা বলে আমাদের লেকচার শেষ। ইলোকুয়েন্ট, হ্যাঁ, খুব এলিগেন্ট কোন একটা স্পিচ। ওই যে লোকু ওয়ার্ড পড়ছিলাম আমরা, লোকুয়া, হ্যাঁ, লোকু মানে টক। তাহলে এলিগেন্ট যে লোকুয়া, এলিগেন্ট যে টক, সেটা হলো ইলোকুয়েন্ট। দ্য লয়ার গেভ অ্যান ইলোকুয়েন্ট স্পিচ ইন কোর্ট। হ্যাঁ, সে একটা গাম্ভীর্যপূর্ণ বক্তব্য দিচ্ছে, মার্জিত বক্তব্য দিচ্ছে। তাহলে ইলোকুয়েন্ট, ওই যে লোকুর সাথে মিল আছে, লোকু মানে কথা, ইলোকুয়েন্ট। তাহলে এলিগেন্টলি যে টক, সেটা হচ্ছে ইলোকুয়েন্ট। ভার্বস, প্রচুর ভার্ব আছে কথার মধ্যে, প্রচুর ভার্ব। ভার্বের ওভারডোজ, ভার্বের ওভারডোজ, এই ধর, এই মার, এই কাট। হ্যাঁ, তাহলে ভার্বের ওভারডোজ, এটা হলো ভার্বস। অতিরিক্ত কথা, শব্দবহুল, অযথা দীর্ঘ, ভার্বের ওভারডোজ, ভার্বস। গারুলাস, ধরো এক জায়গায় তোমার হচ্ছে যে তোমরা ছেলে মেয়ে আড্ডা দিচ্ছ, এখন মেয়ে হলো 8টা, ছেলে হলো 2টা। হ্যাঁ, সো 8 গার্লস আর 2 হচ্ছে তোমার বয়েজ। হ্যাঁ, তো গার্লসরা কি করবে, ওরা যখন 8জন একত্রিত হবে, ওরা যখন, ওরা তো ওরা রুল করবে না, ওই জায়গায় ওদের নিয়মটা কাটবে, তো ওদের রুল করে ওরা বেশি কথা বলবে। তো গার্লসরা যেখানে রুল করে সেটা গারুলাস। হ্যাঁ, গার্লসরা যদি রুল করে, গার্লসরা তো বেশি কথা বলবে একটু, তাহলে গারুলাস হয়ে যাবে সেটা একটু। আবার তুমি মনে রাখতো গারল, যারা গারল, থাম তো বলবে বেটা, থাম বেটা, তাও শুনতেছে না। এটা গারলের মতো একটা ব্যাপার, শুধু কথা বলে, অতিরিক্ত কথা বলে, বাচাল। গারল মানে কি, গারল মানে কি যারা হচ্ছে যে কোনো কথা শুনে না, তেরামি করে আর কি। তাহলে যে গারুলাস, সেগুলো বাচাল, অতিরিক্ত কথা বলে। বা গারুলাস, গার্লস রুল, তো মেয়েরা যেখানে রুল করবে সেখানে তো অতিরিক্ত কথা হবে। গারুলাস মানে যে বাচাল এবং অতিরিক্ত কথা বলে। রেটিসেন, আমার তাসান ভাইয়ের কথা বলছিলাম, তাসান ভাই রিটায়ার্ড এবং সাইলেন্ট, সুতরাং সে অল্পভাষী এবং চুপচাপ। ইউলজি, ইউ মানে গুড। গতকালের ক্লাসে বলছিলাম বেন মানে গুড, ইউ মানিও গুড, ইউ মানি গুড। হ্যাঁ, আর লজি মানে স্পিচ, লজি মানে স্টাডিও হয়, লজি মানে স্টাডিও হয়। ইউলজি প্রশংসা সূচক খুব একটা বক্তৃতা। তবে ইউলজি আবার নেগেটিভ অর্থ হইতে পারে। ধরো খুব এক্সাজারেটেড ইউলজি যদি হয়, এটা খুব পাম দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এটা লিমিটেড কন্ডিশনে করা ভালো আর কি। ক্যাস্টিগেট, তো গেটের সামনে যদি কাকে বকাঝকা করো, হ্যাঁ, এটা তো আসলে ঠিক হবে না। হ্যাঁ, ক্যাস্টিগেট মানে কঠোর সমালোচনা করা। এটা আরেকটা যদি মনে রাখতে পারো। হ্যাঁ, এই যে ক্যাস্ট্রেশন মানে কি, ক্যাস্ট্রেশন, হ্যাঁ, ক্যাস্ট্রেশন মানে হচ্ছে তোমার কারো হচ্ছে যে তোমার এটা কি বলবো, হচ্ছে বিশেষ অঙ্গ কেটে দেয়া। হ্যাঁ, এটা বলে ক্যাস্ট্রেশন বলে, মানে খাসি করা দেয়া আর কি। হ্যাঁ, মানে ছেলেদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া ক্যাস্ট্রেশন বলে। তো এইটা তো আসলে খুব একটা, এটা সময় এই গাছটা তো তোমার কি একটা ডেঞ্জারাস একটা কাজ না। তো আমি আমি মনে রাখছি আর কি, যে ক্যাস্ট্রেশন অর্থ এরকম কাটে দেয়া। তো কাজ থেকে মানে কঠোর সমালোচনা করা, ওইটা একটা কঠোর শাস্তি।
তো এই কঠোর শাস্তি আমাদের দেশে মানুষ এরকম শাস্তি চাই না, কয় একদম এটা কেটে দাও। তো কি এরকম করা ঠিক হবে না, কারণ দেশে তো আইন আদালত আছে, বিচার আচারের মাধ্যমে তুমি কি আর কিছু করার মানে করার লাগবে, এরকম কেটে কেটে দেওয়া তো সমাধান না। তাহলে ক্যাস্টিগেট, ওই ক্যাস্ট্রেশনের সাথে মনে রাখতে হবে, ক্যাস্ট্রেশন মানে কেটে দেয়া, আর ক্যাস্টিগেট মানে কঠোর সমালোচনা করা। তাহলে এখানের মধ্যে কি অন্যায় করলে আমরা ক্যাস্টিগেট করতে পারি, বিচার আচারের জন্য তাকে আমরা মামলা মোকদ্দমা করতে পারি, মামলা করতে পারি, কিন্তু তাকে ক্যাস্ট্রেশন করে দেওয়াটা কি হবে না, ঠিক হবে না। এই যে কাজ যন্ত্রপাতি কেটে নেওয়া, এটা মোটেই ঠিক হবে না। ডিডাকটিক, হ্যাঁ, ডিড করে মানে কাজ করে যে অ্যাক্ট করে, সেগুলো ডিডাকটিক। হ্যাঁ, ডিড মানে কি, ডু এর পাস্ট টেন্স, তারা ডিড করলো এবং অ্যাক্ট করলো। তো কাজ করে যে শিখাবে শিখাবে সেই তো আসলে একটা বড় ভালো শিক্ষক। নিজে করে যে শিখাবে সে তো ডিডাকটিক। তা নিজে ডিড করবে, ডিড করে সে কি করবে, কাউকে শেখাবে, অ্যাক্ট করাবে। তাহলে এই যে কাজ করে শেখানো মানে ডিডাকটিক, শিক্ষামূলক। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, কি ওয়ার্ড পেলাম, এলুকুয়েন্ট। তাহলে লোকুয়া মানে টক, এলুকুয়েন্ট মানে এলিগেন্ট যে টক, এলিগেন্ট স্পিচ, এলুকুয়েন্ট। ভার্বস, ভার্বের ওভারডোজ, শব্দবহুল অথচ দীর্ঘ। গারুলাস, গার্লসরা যদি রুল করে সেখানে অনেক কথা হবে, আর সে খুব গারল, এত থামতে বলতেছে থামতেছে না, শুধু কথা বলে। রেটিসেন্ট, আমার তো আসান ভাই রিটায়ার হয়ে সাইলেন্ট হয়ে গেছে, সে অল্প বয়সী চুপচাপ। ইউলজি মানে ভালো, লজি মানে স্পিচ, তাহলে ইউলজি মানে প্রশংসাসূচক বক্তৃতা। ক্যাস্টিগেট, তাহলে আমরা কাউকে ক্যাস্টিগেট করবো, বাট ক্যাস্টেশন আমরা করবো না। ক্যাস্টেশন করা মানে কি, আইন নিজের হাতে তুলে নেয়া। ডিডাকটিক মানে ডিড করে অ্যাক্ট করা, কাজ করে শেখানো, এটা শিক্ষামূলক। তো এতক্ষণ এত কষ্ট করে ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।